আমাদের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাওয়া। আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ছায়ের মধ্যে তাপ। বাড়িটি যে পদস্থ ব্যক্তির তা বাইরে থেকেই বোঝা যায়। হয়তো কোম্পানির দেওয়া কোয়ার্টার্স, হয়তোবা কোম্পানির দেওয়া মোটা ভাড়ায় আহরিত। যাই হোক, বাড়ির চেহারায় মালিকের পদস্থতার ছাপ সুস্পষ্ট। উঁচু লোহার গেটের ধারেই পালিশ করা টুলে বসা সুসজ্জিত দারোয়ান। ফুলের কেয়ারিতে সাজানো সবুজ মখমলের মতো ঘাসের আস্তরণ পাতা লন। একেবারে বাড়ির দেয়ালে বারান্দায় উঠতেই দুষ্প্রাপ্য ক্যাকটাসের সারি। বারান্দার মধ্যে গর্বিত ভঙ্গিতে নিঃশব্দে পায়চারিরত বিশালাকায় এলসেসিয়ান। বারান্দায় ইতস্তত বিক্ষিপ্ত খানচারেক বেতের চেয়ারে পুরো ডানলোপিয়নের কুশান। এবং ঢুকতেই প্রথম ডান হাতে ঘরটির দরজায় তাম্রফলকের উপর কালো রেখায় লেখা অবিশ্রুম। সুসীমা তাকিয়ে দেখল লেখাটা। রুচি আছে। এই ঘরের মধ্যে দারোয়ান তাকে পৌঁছে দিয়ে গেল। অফিস রুমের উপযুক্ত সাজসজ্জা সম্বলিত ঘরে টেবিলের সামনে চেয়ারে কাঁচা পাকা চুল মাথায় যে ভদ্রলোকটি বসেছিলেন, তিনি সুসীমাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, বসুন। ভদ্রলোকের ভঙ্গিতে বোঝা গেল তার বিশেষ কোনো পদস্থতা নেই, অফিস রক্ষক কর্মচারী মাত্র। চেয়ারে বসে ব্যাগ থেকে খবরের কাগজের একটি কাটিং বার করে টেবিলে রেখে সুসীমা বলল, এটা তো আপনারাই দিয়েছিলেন। কাঁচা পাকা চুলওয়ালা ভদ্রলোক কাগজটুকুর প্রতি দৃষ্টিপাত করেই বুঝতে পারলেন তাদের দেওয়াই বিজ্ঞাপন। একটি বিখ্যাত ইংরেজি দৈনিকে বিজ্ঞাপনটি দেওয়া হচ্ছে গত 2 সপ্তাহ থেকে। বিজ্ঞাপনটি এরকম: একটি সম্ভ্রান্ত পরিবারের মাতৃহীন শিশুর রক্ষণাবেক্ষণের জন্য শিক্ষিতা, সেবানুপূর্ণা, ধৈর্যশীলা নার্স আবশ্যক। এইটি এরা ইংরেজি দৈনিকে দিয়েছেন যাতে যেমন তেমন আয়াসে ভিড় না করে। অবশ্য কলকাতার বাইরে এই ইস্পাত নগরীতে কর্মপ্রার্থীর ভিড়ের প্রশ্ন কম, তবু এরা সাবধানতা অবলম্বন করেছেন। ভদ্রলোক শান্ত গলায় বললেন, হ্যাঁ, আমাদেরই দেওয়া, কন্ডিশন সব নিচেই দেওয়া আছে। সুসীমা আর একবার কাটিংটার দিকে দৃষ্টিক্ষেপণ করল, যার বাংলা করলে দাঁড়ায় ভদ্র পরিবেশ, থাকা খাওয়া উচ্চমানের, মাসিক বেতন 300। বলল, দেখেছি। তাহলে আপনি? কাঁচা পাকা চুলওয়ালা ভদ্রলোক যেন ইতস্তত করছেন। কারণটা হয়তো এই, এরা নিজেদেরকে সম্ভ্রান্ত ঘর বলে বিজ্ঞাপিত করে চাহিদার মান জানালেও এমন সম্ভ্রান্ত চেহারার নার্স এসে হাজির হবে এটা বোধ করি ধারণা ছিল না ভদ্রলোকের। মোটা লেন্সের চশমার মধ্যে থেকে মহিলাটিকে বা মেয়েটিকে দেখে নিলেন ভদ্রলোক। সুন্দরী কি রূপসী একথা মনে এলো না তার। শুধু মনে এলো, ও বাবা, এই মহারানীর মতো মেয়ে ছেলের ধাই হতে এসেছে। সুসীমার বেশে বাসে গঠনে ভঙ্গিতে, মুখশ্রীর দীপ্তি আর দৃষ্টিদৃপ্তিতে যেন সত্যিই একটি মর্যাদাময়ী ও মহিমাময়ী ভাব। সুসীমার কথার ভঙ্গি কিন্তু খুব নম্র। বলল, কাজটা পেলে আমার খুব সুবিধে হয়। ভদ্রলোক বলে উঠলেন, নিশ্চয় নিশ্চয়, আমরা তো এরকম একটি লোকের জন্যই হাঁ করে রয়েছি। মানে, একেই তো ছেলেটির মা নেই, তার উপর আবার বাবা, মানে আমাদের মালিক এমএন চ্যাটার্জি, ওকে হঠাৎ মাস তিনেকের জন্য বাইরে চলে যেতে হলো। ছেলে একেবারে খেপে টেপে। স্বাভাবিক, বলল সুসীমা। ভদ্রলোক কৃতজ্ঞ গলায় বললেন, এই তো আপনি ঠিক ধরতে পারলেন, এটাই স্বাভাবিক। সবাই বাচ্চার সাইকোলজি বুঝতে পারে না। তাহলে এখন থেকেই, মানে আপনার জিনিসপত্র এনেছেন তো? সুসীমা বলল, হ্যাঁ, সুটকেস একটা আছে সঙ্গে, স্টেশন মাস্টারের ঘরে জমা রেখে এসেছি। ভদ্রলোক বললেন, সে কি, রেখে এলেন কেন? সুসীমা একটু হেসে বলল, বাহ, চাকরিটা হবে কি না হবে তার ঠিক নেই। ভদ্রলোক বিব্রত, বিপন্ন, বিগলিত গলায় বললেন, এ কি বলছেন? আপনার মতো একজন, আচ্ছা আমি এখনই আনিয়ে দিচ্ছি। সুসীমা ওর ব্যস্ততা দেখে মনে মনে হাসল, তবে মুখে খুবই নম্রতা দেখিয়ে বলল, না, আপনাকে আনিয়ে নিতে হবে না, আমি সাইকেল রিক্সাটাকে দাঁড় করিয়ে রেখেছি। ভাবলাম ইন্টারভিউর জন্য ঘন্টাখানেক সময় লাগতে পারে, তা আপনার মালিক তো আবার। ভদ্রলোক আরো ব্যস্ত হয়ে বললেন, কিছু না কিছু না, সাহেব আমার উপর সম্পূর্ণ ভার দিয়ে গেছেন। মানে আমায় এ সংসারের ম্যানেজারও বলতে পারেন, কেয়ারটেকারও বলতে পারেন, বাজার সরকারও বলতে পারেন। আসলে সাহেবের তো আর। নিজস্ব ভঙ্গিতে অসমাপ্ত কথার মাঝখানে ড্যাশ টেনে দিয়ে ভদ্রলোক একটু নিঃশ্বাস ফেলে বলেন, আর সংসার বলতেই বা কি, ওই 3 বছরের ছেলেটা। আমার নাম সুরেশ ঘোষ,
নিজের ঘর সংসার নেই, সাহেবই আমায়। সুসীমা বললেন, এখানেই আপনাদের স্থায়ী বাস তো? সুরেশ ঘোষ বোধহয় এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। একটু থেমে বললেন, স্থায়ী মানে আর কি, সাহেব যতদিন এখানে টেলকোয় চার্জ নিয়ে এসেছেন তা বছর 4-5 হলো। আমিও ততবধিই আছি। আপনি কি টাটা এক্সপ্রেসে এলেন? অর্থাৎ প্রসঙ্গ পরিবর্তন করলেন তিনি। হ্যাঁ, এটাই সুবিধে মনে হলো, বলল সুসীমা ব্যাপারটা বুঝে নিয়ে। তারপর তাকিয়ে দেখতে লাগলো চারিদিকে। জানলা দরজার পর্দা, দেয়ালের ছবি। সুরেশবাবুর মনে হলো মেয়েটি যেন বিমনা হয়ে যাচ্ছে। ভয় হলো, তবে কি চাকরিটা নেবে কিনা দ্বিধা করছে। কেন রে বাবা, শয়তান ছেলেটিকে তো দেখেনি এখনো। বাইরে থেকে কি কেউ কিছু বলেছে? কিন্তু কেই বা বলবে। বর্তমান আয়া, মালতীর সঙ্গে তো এরা দেখাই হয়নি। তাছাড়া কেনই বা বলবে মালতী? সে তো স্বেচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছে। নেহাত যে কটা দিন শিক্ষিতা ধৈর্যশীলা নার্স না পাওয়া যায়, সেই কদিনের জন্যে তাকে খোসামত করে রাখা হয়েছে। আসলে তো সেটা বাসন মাজা ঝি। তাকেই ভব্যি করে আয়া বানানো হয়েছে। কিন্তু আর তো চলে না। ছেলে যত বড় হচ্ছে ততই তো প্রবলেম প্রবল হয়ে উঠছে। বিমনা হবার মানে কি? মাইনে আরো বেশি চায়? তা চায় তো নিক না বাবা, এমন মানুষটি ফসকে না যায়। এটা ঠিক, এরকমটি আর মিলবে না। সুরেশবাবু ব্যস্ত গলায় বলেন, দেখুন, বিজ্ঞাপনে আমরা একটা মোটামুটি ধার্য করেছি বটে, তবে আপনার যদি মনে হয় ওটা কম হচ্ছে, তাহলে যা বলবেন। সুসীমা অবাক হয়ে বলে, সে কি, কম মনে হচ্ছে? একথা তো বলিনি আমি, ভাবিও নি। বেশ বেশ, তাহলে ঠিক আছে। তা আগে আপনার ঘরটর দেখে নেবেন না, আগেই স্টেশন থেকে? সুসীমা বলল, রিক্সাটাকে দাঁড় করিয়ে রেখেছি, আগেই ও কাজটা সেরে আসি। সুরেশবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। মনে মনে ভগবানকে ডাকলেন, ভাগ্যিস, কে বলতে পারে ছেলে দেখে মেজাজ ঘুরে যেত কিনা। একেই তো সেই বিচ্ছু ছেলে, তাই আবার কদিন জ্বর টর হয়েছে, ইচ্ছে মতো খেতে পাচ্ছে না। সুসীমা গিয়ে রিকশায় উঠে রিক্সাওয়ালাকে স্টেশনে যাওয়ার নির্দেশ দিল। গাড়ি ঘুরিয়ে নিয়ে তরতর করে বেরিয়ে গেল সে। আসবে তো আবার? কে জানে বাবা, কিন্তু অপছন্দ হবার মতো কিছু দেখেইনি এখনো। হাঁ করে তাকিয়ে রইলেন সুরেশ ঘোষ কিছুক্ষণ, তারপর নিঃশ্বাস ফেলে ভিতরে ঢুকে এলেন। আশ্চর্য কপাল সুরেশ ঘোষের, এই সময়টিতেই সাহেব নেই। সাহেব থাকতেই তো বিজ্ঞাপনটা দেওয়া হয়েছিল। কে জানতো কোম্পানি একেবারে বিনা নোটিশে হঠাৎ বাইরে পাঠিয়ে দেবে ওকে। ঠিক এই সময়ে যেন ওদের ওই SN ব্যানার্জিকে আমেরিকা না পাঠালে চলছিল না। এখন আফসোস হচ্ছে নিজে মেয়েটির সঙ্গে গেলেন না বলে। যদি আর না আসে? কিন্তু যাবেনই বা কোন ছুতোয়? তারপর ভাবলেন, না আসবেই বা কেন? স্বেচ্ছায় এসেছে, সঙ্গে সুটকেসও এনেছে, তার মানে চাকরিটা দরকার। বিজ্ঞাপন দেওয়ার পর চিঠিপত্র এসেছে অনেকগুলো, তাদের উত্তরও দিচ্ছেন সুরেশ ঘোষ, কিন্তু খুব মনোপুত হচ্ছে না কোনোটাই। ইংরেজি কাগজে দেওয়ার জন্যে অবাঙালির কাছ থেকেই আবেদন এসেছে বেশি, তার মধ্যে প্রধানত মাদ্রাজি। সুরেশবাবুকে কাটলেও যাদের ভাষার এক বর্ণও তিনি বুঝতে পারবেন না। বিহারিও রয়েছে, যা হোক হিন্দিতে চালিয়ে দেওয়া যায়। তবে কেউ কেউ বলেছে ট্রেন ভাড়া পাঠাতে, কেউ কেউ প্রশ্ন করেছে বাড়িতে আর কোনো মহিলা আছেন কিনা। দু একজন আবার প্রশ্ন করেছে শিশুর মেজাজ কেমন। গাটের করে খরচা করে স্রেফ চলে আসেনি কেউ, এবং বিনা প্রশ্নে রাজি হয়ে যাওয়ার প্রশ্নও ওঠেনি। তার মানে টাকাটাই ওর কাছে জরুরি। অথচ মোচড় দেবার সুবিধে পেয়েও দিল না। তার মানে ভদ্র, আর বোধহয় সত্যিই শিক্ষিত। চেহারাটা যেন বড় ঘরের মতো। পরিচয়টা নেওয়া হলো না, কুমারী না বিধবা, সধবাও হতে পারে। আজকাল তো সিঁদুর ফিঁদুর পরেও না সবাই। কিন্তু নামটাই বা জিজ্ঞেস করলেন কই সুরেশবাবু? দেখেই কেন যে কেমন অভিভূত হয়ে গেলেন। মেয়েটার রূপ এবং ভঙ্গির জন্যই বোধ হয়। স্টেশন থেকে ঘুরে আসবার টাইমটা দেখতেই হবে ধৈর্য ধরে। কিন্তু তারপর তারপর আর কোনো উপায়ই নেই যোগসূত্র স্থাপনের। যারা চিঠিপত্র দিচ্ছে তাদের নাম ঠিকানা রয়েছে, এর তো কিছুই নেই। মনের চাঞ্চল্য দমন করতে না পেরে ভিতরের দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন সুরেশবাবু, মালতী। মালতীর ঝংকার শোনা গেল। কি বলছেন ম্যানেজার বাবু, এখানে এসে বলেন, আমার এখন মরণের টাইম নেই। মরণের টাইম নেই। অতএব এগিয়ে গেলেন সুরেশবাবু। গিয়ে দেখলেন বিছানার উপর বসে আছে সাগর। তার চারিপাশে বালিশ টালিশ লণ্ডভণ্ডভাবে ছড়ানো।
ঘরের মেঝে দুধের সাগর বইছে, তার সঙ্গে কাঁচের গ্লাস ভাঙা টুকরো। সাগরের মুখ হিংস্র, তার মুঠোর মধ্যে মালতীর শাড়ির একাংশ এমনভাবে ধরা, উঠে চলে যাবার চেষ্টা করলে মালতীকে শাড়িটা ফেলে রেখে শুধু ছায়া পড়ে চলে যেতে হবে। অথচ সাগরের মুখে বাক্যটা কি নেই। এক এক সময় এইরকম নীরব হিংস্র হয়ে ওঠে সাগর। সাগরের রং অতিরিক্ত ফর্সা, চুল আর চোখ ধূসর। সাগরের গড়ন রোগাটে, মুখটা শুকনো, খুব সম্ভব কদিনের জ্বরে আরো শুকনো। সুরেশবাবু খুব সন্তর্পণে বললেন, কি হলো? মালতী তীব্র কণ্ঠে বলে উঠল, কি হলো সে তো আপনিই দেখতে পাচ্ছেন। আজই আমায় ছেড়ে দেন ম্যানেজার বাবু, দেহে প্রাণটা থাকতে থাকতে বিদেয় হই। ওহ, কি ছেলে, পিচেস না দত্তি তা জানি নে বাবু। সুরেশবাবু আসতে বলেন, সাগর, মালতীর কাপড়টা ছেড়ে দাও বাবু। সাগর একবার তাচ্ছিল্য ভরে তাকিয়ে দেখে হাতের মুঠোটায় আরো একটা পাক দেয়, যাতে শাড়ির আরো খানিকটা অংশ ওর কবলিত হয়ে যায়। সুরেশবাবু ভীত চক্ষে ছেলেটির দিকে তাকান, তারপর তেমনি ভীত গলায় বলেন, মালতী, একটু আগে একটি মেয়ে এসেছিল, দেখেছিলে? মালতী তীব্র কণ্ঠে উত্তর দেয়, আমার বাবা এলেও দেখতে পেতুম নে ম্যানেজার বাবু, তা মেয়ে না, মানে মেয়েটি তো বলে গেল ছেলে দেখার কাজটা নেবে, তবে ঠিক আসবে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, আসবে নাই বা কেন? হ্যাঁ, চাকরি করবে বলেই তো এসেছে। মালতী বেজার গলায় বলে, রোজই তো আপনার কাছে লোকের গপ্প শুনি, চিঠি লিখেছে, আসবে বলেছে, তা আসুক চাই না আসুক, আমি আজ বিদায় নিচ্ছি। সাহেব নেই বলে যদি মাইনে আটকে রাখেন, রাখুন, আমি যাবই। সুরেশবাবু ব্যস্ত হয়ে বলেন, আহা, মাইনে আটকে রাখার কথা উঠছে কেন? আমি তো তোমায়, মানে মেয়েটি যদি। হঠাৎ সাগর ভাঙা গলায় চেঁচিয়ে ওঠে, কে আসবে? সুরেশবাবু তাড়াতাড়ি বলেন, তোমার নতুন মাসি। সাগর হিংস্র গলায় বলে, না, আসবে না, এলে আমি মেরে শেষ করব, চুল ছেড়ে দেব, গলা কেটে দেব। সুরেশবাবু নরম গলায় বললেন, ছি বাবু, ও কথা বলতে নেই, দেখবে উনি কত ভালো। না, সাগর আপ্রাণ চেঁচায়, ভালো না হাতি, আমি ওকে খাট থেকে ফেলে দেব। বলে বালিশগুলো তুলে নিয়ে খাট থেকে ছড়ে ছড়ে ফেলে দেয়। এই অবকাশে মালতী বন্ধনমুক্ত হয়ে উঠে পালায়। সুরেশবাবু বিচলিত চোখে ঘরের দৃশ্যটি দেখতে থাকেন। এই দৃশ্যের সঙ্গে সুরেশবাবু সেই মেয়েটিকে মনে করেন। প্রথম এসে যদি ঘরের এই দৃশ্য দেখে, মানসিক অবস্থাটি কেমন হবে তার? মালতী আর এ ঘরে সহজে ঢুকছে না, এটা নিশ্চিত। নিরুপায় হয়ে ঘর মোছা চাকরটাকে ডাক দিতে বেরিয়ে আসেন, আর দেখেন সে চাকরটা বলতে বলতে এগিয়ে আসছে, এইমাত্র যে মেয়ে ছেলেটা এসে আবার চলে গেছিল, সে আবার এসেছে ম্যানেজার বাবু। সকলের আগে তাকে নামটাই জিজ্ঞেস করলেন সুরেশবাবু, যেভাবে বললে শোভন হয়। মেয়েটি সঙ্গে সঙ্গে বলে উঠল, মিসেস কিন্তু কিছু বলতে হবে না আপনাকে, স্রেফ সুসীমা বলে ডাকবেন। সুরেশবাবু কুণ্ঠিত ভঙ্গিতে বললেন, তা কি করে হয়? কি মুশকিল, কেন হবে না? আমি তো আপনার মেয়ের বয়সী। কি, আপনার মেয়ের বয়স আমার মতো হবে না? সুরেশবাবু বিষণ্ণ হাসি হেসে বললেন, মেয়ে থাকলে হয়তো তাই হতো, তবে ঘর সংসার তো করিনি, বাউন্ডুলে হয়েই বেরিয়েছি। সাহেবই প্রথম আমায় ঘরবাসী করেছেন, এমন মানুষ হয় না, দেবতার মতন। সুসীমা অভিভূতের মতো বলে, তাই বুঝি? সুরেশবাবু আক্ষেপের গলায় বলেন, এসেই প্রথম নম্বর দেখতে পেলেন না, এই দুঃখ। যাই হোক, এসে যাবেন শিগগিরই, 3 মাসের মধ্যেই এসে যাবেন। সুসীমা বলে, তা এইবার আমার আসল ডিউটির সঙ্গে পরিচয় করিয়ে দিন। সুরেশবাবুর মনের চোখে সেই আসল ডিউটির ঘরের দৃশ্যটা ভেসে ওঠে। সুরেশবাবু প্রমাদ গুণে বলেন, আহা, সেই পরিচয় তো হবেই। এখন নিজের ঘরটা দেখে টেখে নিন, হাত মুখ ধুয়ে নিন, ট্রেনে এসেছেন, একটু বিশ্রামের দরকার। কিন্তু সুরেশবাবুর বাধা দেবার চেষ্টা বৃথা হয়। বিশ্রামের প্রশ্নটা হেসেই ওড়ায় সুসীমা। মাত্র ঘন্টা কয়েকের ট্রেন জার্নিতে আবার বিশ্রাম কিসের, বলে হাসে, এবং নিজের ঘর সম্পর্কে কোনো রকম ঔৎসুক্য আগ্রহের লেশ না দেখিয়ে তার চাকরির ফাইলটি দেখার জন্যই ব্যস্ত হয়ে ওঠে। অগত্যাই সুরেশবাবুকে বলতে হয়, তবে চলুন। ব্যাপার হয়েছে কি, সাহেব রওনা দেবার পরই জ্বর হয়ে গেল বাচ্চাটির। ইচ্ছে মতন খেতে টেতে তো পারছে না, রেগে যাচ্ছে। এইমাত্র দেখে এলাম, দুধের গ্লাস উল্টে ফেলে ঘরের চেহারা যা করেছে না। সুসীমা হেসে ফেলে বলে, সে তো অনুমানই করছি। আপনাদের বিজ্ঞাপনে চাহিদার মধ্যে একটা কথা ছিল, ধৈর্যশীলা।
সেটা আমার মনে আছে। সুরেশবাবু অভিভূত হন। এ কি নিধি পেলেন তিনি? তবু ভয় হচ্ছে, ভাগ্যে কি ঘটবে। সাহেব আসা পর্যন্ত কি ধরে রাখতে পারবেন? ইস, সাহেব থাকতে যদি এসে যেত মেয়েটা, সুরেশবাবুর আর কোনো দায়িত্বই থাকতো না। যা কিছু জানাবার তিনিই জানাতেন। সুরেশবাবুকে জানেন কতটুকু বলতে হবে, কতটুকু জানাতে হবে, ভাববার সময়ও তো পাওয়া যাচ্ছে না। অথচ কিছু না বলে দিলেও তো দেখে চমকে যেতে পারে। সুসীমাকে সঙ্গে করে সাগরের কাছে নিয়ে যেতে যেতে সুরেশবাবু নিচু গলায় বলেন, সাহেব উপস্থিত না থাকায় আমার দায়িত্ব বেড়ে গেছে। একটা কথা আপনাকে জানিয়ে দেওয়াই উচিত মনে হচ্ছে। না হলে আপনি হয়তো, মানে বাচ্চাটির মা ছিলেন একজন ইউরোপিয়ান লেডি। কিন্তু খুবই দুঃখের ঘটনা, শিশুটি যখন মাত্র বছর দেড়েকের, তখন তিনি। সুরেশবাবু মাথা নিচু করেন। সুসীমা মৃদু গলায় বলেন, মারা গেলেন? সুরেশবাবুর মুখটা একটু পাংশু দেখালো। বললেন, হ্যাঁ তাই। সেই অবধি সাহেবের যা অবস্থা, দেখলে দুঃখ হয়। সুসীমা আসতে বলে, এক একজনের ভাগ্যই দুঃখের হয় সুরেশবাবু। আপাত দৃষ্টিতে মনে হয় সুখের উপকরণ ওর হাতে সবই মজুদ। কিন্তু ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। সুরেশবাবু কৃতজ্ঞ গলায় বলেন, যথার্থ শিক্ষিতা তো। যথার্থ শিক্ষিতা মহিলাটিকে নিয়ে সেই বেহেড ঘরের দরজায় এসে পৌঁছলেন সুরেশবাবু। দেখা গেল ঘরের চেহারা একই আছে। খুদে চাকর গণেশ সাবধানে মাটি থেকে কাঁচের টুকরো কুড়াচ্ছে, আর সাগর হি হি করে হেসে হেসে বলছে, বেশ হবে, ঠিক হবে, তোর হাতে কাঁচ ফুটে যাবে, রক্ত পড়বে। সুরেশবাবু ম্লান গলায় বলেন, আপনাকে বলছিলাম না। আপনি ছাড়ুন সুরেশবাবু, তা না হলে আমার খুব অসুবিধে হবে। সুরেশবাবু বিপন্নভাবে বলেন, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তারপর খুব সাবধানে বলেন, সাগর, এই তোমার নতুন মাসি, সে যার আসার কথা বলছিলাম তখন। সাগর খাটের উপর দাঁড়িয়ে উঠে বলে ওঠে, বলেছিলাম না নতুন মাসি আসবে না, এলে আমি গলা কেটে দেব। সুরেশবাবুর বিব্রত মুখের দিকে তাকিয়ে সুসীমা কৌতুকের সঙ্গে একটু করুণাও অনুভব করে, কিন্তু সেটা নিয়ে কথা বলে না। দিব্যি হৈ হৈ গলায় বলে ওঠে, নিশ্চয় দেবেই তো। কে ওই মাসিকে আসতে বলেছে? মাসিটা সে এলে তোমাতে আমাতে দুজনে মিলে মেরে শেষ করে দেব না। সাগর বোধহয় ঠিক এরকমের জন্য প্রস্তুত ছিল না, তাই সন্দেহের গলায় বলে, তাহলে তুমি কে? আমি? সুসীমা তাচ্ছিল্যের গলায় বলে, আমি তো আন্টি। আন্টি? সাগর চোখ কুঁচকে দেখে নেয়, বোধহয় অনুধাবন করতে চেষ্টা করে ওর সঙ্গে কি ধরনের ব্যবহার সঙ্গত। তারপর বলে, তুমি কোথা থেকে এসেছ? বাহ, কলকাতা থেকে তো। ওরা তোমায় বলেননি আমি আসবো? সাগর তীব্র ছন্দে বলে, ওরা আমায় কিছু বলে না, দারুণ পাজি। বছর চারেকের ছেলেটার ভাষার ছটায় বিগলিত সুসীমা দ্রুত গলায় বলে, এই সেরেছে। ওইভাবে কথা বলছো? ভগবান রেগে যাবেন না? এই ছেলেকে যে, ছি বাবা, বলতে নেই। ভাষায় নিবৃত্ত করতে যাওয়া নিছক বাতুলতা, তা এক নজরেই বুঝে ফেলে সুসীমা। সাগর থমকে গিয়ে বলে, কি করে? ভগবান কি আমার কথা শুনতে পাচ্ছে? নিশ্চয়ই, সুসীমা বলে, সকলের সব কথাই শুনতে পান। ছাই পান, সব তোমার গোল। সাগর হি হি করে হেসে ওঠে, বলে, আমায় ঠকাতে এসেছ? তবু ভালো যে হেসেছে। সুরেশবাবু আশান্বিত চিত্তে বললেন, কিন্তু মানে তোমার তো চাটা খাওয়া হলো না। হবে হবে, তারা কি? বলে সুসীমা সাগরের দিকে তাকিয়ে বলে, কি বলো সাগর, চা খাওয়ার তারা কি? সাগর কড়া গলায় বলে, না, পরে না, তুমি এক্ষুনি চা খাবে, বিস্কুট খাবে, কেক খাবে, রসগোল্লা খাবে। সুসীমা আতঙ্কের ভানে বলে, ওরে বাবা, এত খেতে হবে? সাগর আত্মতৃপ্ত গলায় বলে, হবেই তো, আমায় কেন গাদা গাদা খেতে দেয়? সুসীমা বলে, আর হবে না, আমি সকলকে বকে দেব। গাদা গাদা খেতে বিচ্ছিরি লাগে না বুঝি? সাগর আবার ভুরু কুঁচকে বলে, তুমি থাকবে? থাকবই তো। কদিন থাকবে? যদি তুমি রাগ না করো তাহলে অনেক দিন। সাগর উদার গলায় বলে, আমি কেন রাগ করব? তোমার যতদিন ইচ্ছে থেকো, চিরকালও থাকতে পারো। সুসীমা হেসে উঠে বলে, অতটা বোধহয় পেরে উঠব না, কিন্তু আমি একা একা খাবো। এসো না, দুজনে মিলে খাই। সুরেশবাবু আছেন এখানে, কাউকে বলুন না আমাদের দুজনের খাবার এনে দিতে।
সাগরবাবুর তো দুধ খাওয়া হয়নি। সাগর ক্রুদ্ধ গলায় বলে, আমি দুধ খাবো না, তুমি যা খাবে তাই খাবো। ও মা, তা আর বলতে? সুসীমা বলে, যাই দেখি গে ওরা কি দিচ্ছে আমাদের। সুরেশবাবু যে এতক্ষণ দরজার আড়ালেই ছিলেন তা বুঝতে দেরি হয়নি সুসীমার। এদিকে চলে আসতে তিনিও সরে আসেন। উৎফুল্ল মুখে বলেন, তুমি পারবে। সুসীমা হেসে বলে, এখনই অত আশা পোষণ করবেন না। অনেক কাঠখড় পুড়িয়ে রোগীর সঙ্গে রোগীর খাদ্য খেয়ে তাকে ওষুধ খাইয়ে এবং গল্প টল্প বলে ঘুম পাড়িয়ে যতক্ষণে ছুটি হলো ততক্ষণে রাত হয়ে গেছে। এতক্ষণে সুরেশবাবুর নির্দিষ্ট ঘরে এসে দাঁড়ায় সুসীমা। চারিদিক তাকিয়ে একটু হাসি ফুটে ওঠে ওর মুখে। খাওয়া থাকা উচ্চমানের। এই ভাষাটা নেহাত বিজ্ঞাপনের ভাষা নয়, তা বোঝা যাচ্ছে। তবু এতটা উচ্চমানের হবে এমন আশা ছিল না। ডানলোপিলোর গদি দেয়া সিঙ্গেল খাট, শৌখিন ডিজাইনের ড্রেসিং টেবিল, ছোট আলমারি, নিচু ওয়ার্ড্রোব, খাটের ধারে টেবিল চেয়ার, দেয়ালের ধারে একখানা টানা লম্বা সোফা, মেঝের কার্পেট সুদৃশ্য পাপোশ, হাতের কাছে বেড সুইচ, সুন্দর টেবিল ল্যাম্প, ছোট বুকশেলফ, জানালার বেদিতে ক্যাকটাস, নিচু আলমারির মাথায় ফুল সমেত ফুলদানি। এ কে ধারণা করতে পারে? এক কথায় একটি সুরুচি সম্পন্ন শৌখিন মানুষের একক কক্ষ যেরকম হওয়া উচিত ঠিক তেমনটি। কিন্তু কার জন্য সাজানো এই ঘর? সুসীমা আসছে, এ কথা কি জানা ছিল এদের? এই তোমার ঘর, যদি কিছু অসুবিধে হয় জানাবে, বলে চলে যান সুরেশবাবু। সুসীমা খাটের উপর বসে পড়ে। সুসীমার মুখের উপর যেন একটি হালকা সূক্ষ্ম হাসির জাল। সুসীমা আরো হালকা উচ্চারণে প্রায় মনে মনেই বলে, আমার ঘর। তারপর ভাবে, অবধেরা কত অনায়াস অবলীলায় কত অবাস্তব কথা উচ্চারণ করে বসতে পারে। সমস্ত দিনের ক্লান্তি গেছে, তবু সুসীমার যেন শুয়ে পড়ার তাড়া নেই। সুসীমা ঘরটাকে নিরীক্ষণ করে দেখতে থাকে। কে থাকতো এ ঘরে? কার জন্য সাজানো গোছানো হয়েছিল এই ঘর? সেই ইউরোপিয়ান লেডির জন্যে? তা তার জন্য একক শয্যার ঘর কেন? মৃত্যুর আগে কি মহিলা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগেছিলেন, তাই তার জন্য একক কক্ষের প্রয়োজন হয়েছিল? তা সেও তো অনেক দিনের বিগত ঘটনা। আচ্ছা, শুধু ঘরটা দেখে কি বোঝা যায় এ ঘর মহিলার অধিকৃত ছিল নাকি পুরুষের? ড্রেসিং টেবিলটাই কি মহিলার ব্যবহারের ছাপ আছে? সুসীমা ভাবল, আশ্চর্য, সম্পূর্ণ অজানা এই নতুন জায়গাটায় এসে আমার কিছু ভয় করছে না কেন? ভয় করছে না। তবু সুসীমা উঠে ঘরের দরজাটায় ছিটকিনি লাগিয়ে দিল। সংলগ্ন বাথরুমের দরজাটা খুলে দেখে নিল। এই বাড়ির এই ঘরের সঙ্গে মানানসই বাথরুমের সাজসজ্জা। পাশের দিকে জমাদার ঢোকার দরজাটা শুধু ছিটকিনি দিয়েই বন্ধ নয়, একটা তালা চাবিও লাগানো রয়েছে। অতএব নিরাপত্তার অভাব নেই। তবে যেন মনে হচ্ছে দরকার ছিল না, এত নিরাপত্তার দরকার ছিল না। হয়তো দরকার হতো যদি বাড়ির মালিক উপস্থিত থাকতেন। কে বলতে পারে কি তার মতিগতি, কি তার ধরন। যাক, আপাতত 3 মাসের জন্য তো নিশ্চিন্ত, মনে মনে বলে নিল সুসীমা। তারপর ঘরের বড় আলোটা নিভিয়ে দিয়ে বেডরুম লাইটটা জ্বেলে নিয়ে শাড়ি জামা বদলাবার প্রস্তুতিতে হাত লাগাল। মৃদু নীল আলোয় প্রায় নিরাবরণ দেহের স্বপ্নীল ছায়াটা প্রকাণ্ড লম্বা আয়নাটার গায়ে প্রতিফলিত হল। সুরৌল সুঠাম এই সুগঠনা নারী মূর্তির দিকে যেন মোহগ্রস্তের মতো তাকিয়ে রইল সুসীমা একজোড়া পুরুষের চোখ নিয়ে। আশ্চর্য, আমি সারা রাত দিব্যি চমৎকার একখানা ঘুম ঘুমিয়েছি। ভোরবেলায় ঘুম ভাঙতেই কথাটা ভেবে নিল সুসীমা। ঘুমের কোনো ব্যাঘাত হলো না। সারা রাত কোনো অশরীরী আত্মার অতৃপ্ত দীর্ঘশ্বাস আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল না। কোনো কৌতুক পরায়ণা কঙ্কালের হাড়ের খটখটি শুনতে পেলাম না। শুলাম আর ঘুমিয়ে পড়লাম। ছি, আমি একটা কি! উঠে পড়ল সুসীমা। পাপোশের কাছ থেকে চটিটা টেনে নিয়ে পায়ে গলিয়ে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে এলো ঘরের বাইরের ঢাকা বারান্দায়। এখন খুব ভোর, তবু এখনই এখানে মাঝখানের টেবিলে চায়ের সরঞ্জাম সাজানো। তার মানে টিপটপ নিয়মের বাড়ি, লোকজন ট্রেন্ড, কিন্তু কারো সাড়া শব্দ নেই। সুসীমার হঠাৎ তার বাবা মারা যাওয়ার পরের দিনের ভোরবেলাটার কথা মনে পড়ে গেল। অকারণেই, কিছুর সঙ্গেই সাদৃশ্য নেই, তবু মনে পড়ল অনেক রাত্রে বাবাকে শ্মশানে নিয়ে যাবার পর কখন যেন ঘুমিয়ে গেছিল সুসীমা। হঠাৎ ঘুম ভেঙে গেল যখন, তখনও খুব ভোর। কেমন যেন আচ্ছন্নের মতো ঘর থেকে বেরিয়ে এলো সুসীমা।
কাউকে দেখতে পেল না। মা কোথায় কে জানে। মায়ের মা আর বোনেরা এসেছেন, কোনো একটা ঘরে পড়ে আছেন তাদের স্নেহ ছায়ায়। সুসীমা আস্তে সিঁড়ি দিয়ে নিচের তলায় নেমে এলো। সেখানেও কেউ কোথাও নেই, শুধু এখানে সেখানে কিছু ছেঁড়া ফুল ছড়ানো, শুধু এখানে ওখানে বিসদৃশ দু একটা জিনিস পড়ে। বোধহয় কাত হয়ে গড়িয়ে থাকে একটা ঘুঁটি, একখানা তালপাতার পাখা, একখানা দড়ি পাকানো শুকনো গামছা। একা ওই স্তব্ধতার মাঝখানে দাঁড়িয়ে সুসীমার গা ছমছম করে উঠেছিল। সুসীমা খালি মেঝেতে বসে পড়েছিল, দেয়ালে ঠেস দিয়ে। সেই পরিবেশের সঙ্গে আজকের এই ছিমছাম ফিটফাট পরিবেশের কোনো সাদৃশ্য নেই। তবু কেন কে জানে সুসীমার সেদিনের কথাটা মনে পড়ে গেল। সুসীমার রাত্রে একটুও গা ছমছম করেনি। এখন এই ভোর আকাশের কোমল আলো আর গা জুড়ানো বাতাসের মধ্যে দাঁড়িয়ে সুসীমার গা ছমছম করে এলো, গা থরথর করে উঠল। অদ্ভুত বই কি। সুসীমার ইচ্ছে হলো সেদিনের মতোই মাটিতে বসে পড়ে, কিন্তু তৎক্ষণাৎ সে ভোরের স্তব্ধতা ভেদ করে সাগরের চিৎকার শোনা গেল। তুই কেন আমার কাছে শুয়েছিলি? তুই কেন আমার গায়ে হাত দিচ্ছিস? এরপর মালতীর গলাও শোনা গেল। আমার কপাল! আর কেন? ম্যানেজার বাবুর হুকুম আরো 5 দিন থেকে নতুন আয়াকে বুঝিয়ে পড়িয়ে দিতে হবে। ছেড়ে দাও না বাবা, আমি আজই দেশে চলে যাই। ওদের কথার বাঁধুরিতে নতুন আয়ার মুখে একটু ক্ষীণ হাসি ফুটে উঠল। সুসীমাকে দেখে সাগর উতলে উঠল। তুমি কেন অন্য ঘরে শুয়েছিলে? মালতী কেন আমার গায়ে হাত ঠেকিয়েছে? সুসীমা চটপট করে বলল, কি আশ্চর্য মালতী, তুমি ওর গায়ে হাত ঠেকিয়েছ? না, তোমাকে নিয়ে আর পারা গেল না। যাও যাও, তুমি চাটা খাওগে। সাগরের কাছে তো শুধু সাগরের আন্টি থাকবে, তাই না? চট করে সাগরের মুখে অলৌকিক হাসির বিদ্যুৎ খেলে গেল। সাগর সেই হাসি নিয়ে বলল, তুমি আমায় মুখ ধুইয়ে দেবে? তুমি আমায় জামা পরিয়ে দেবে? সুসীমা বলল, নিশ্চয়ই। মালতী একটা জ্বালা ভরা চোখে তাকিয়ে বলে, করো না, করো, জন্ম জন্ম করো। মেম সাহেবের বেটাকে সামলানো তোমার মতন মেম সাহেবেরই কাজ। আমি ম্যানেজার বাবুর কাছে আজই ছুটি করিয়ে নিচ্ছি। এও এক মজার মনস্তত্ত্ব। যে কাজে মালতী নিজে অহরহ ত্রাহি ত্রাহি করছে, চলে যাবার জন্য অস্থির হচ্ছে, সেই কাজই অন্য আরেকজন দখল করতে এলো দেখে এখন ঈর্ষার জ্বালায় জ্বলতে শুরু করেছে। ঘরের বিছানাপত্র পাট করতে করতে মালতী আপন মনে গজগজ করতে থাকে। এতটুকুন বয়সে মা তো ফেলে চলে গেল, সর্ববিধ করা করে মানুষ করে তুলল কে? এই মালতী ছাড়া আর কেউ ছিল? এখন মালতী দু চক্ষের বিষ হয়েছে। দেখব ওই বিবি মাসি কদিন সুচক্ষের মধু থাকে। সুসীমা আস্তে সরে এলো, কিন্তু সরে আর কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকা যায়? উগ্র ভালোবাসার মতো অত্যাচার আর কি আছে, যে অত্যাচারে সেই একজনের মতো সাজানো ছিমছাম ঘরটি ছেড়ে সাগরের ঘরে এসে শুতে হয়। আগে সাগরকে ঘুমোবার গল্প বলতে হয়, আর সাগরের কাছে সাগরের বাবার গল্প শুনতে হয়। ওটা না শুনলে রক্ষে নেই। সাগর বলবে, আমার বাপি না হিমালয় পাহাড়ের মতন উঁচু, বুঝলে? সুসীমাকে বলতে হবে, ওরে বাবা, বলো কি, এত উঁচু মানুষ তো কখনো দেখিনি। সাগর পরিতৃপ্তির হাসি হাসে, দেখবে বাপি বিলেত থেকে আসুক। সুসীমাও হাসে, আর আমি যদি তখন না থাকি? সাগর অবাক হয়ে বলে, কোথায় যাবে? যেখান থেকে এসেছিলাম সেখানে। সাগর কপাল কুঁচকে বলে, তোমার নিজের বাড়িতে? না, নিজের কিছু বাড়িটারি নেই আমার। তবে কোথায় থাকবে? এমনি অন্যদের বাড়িতে। কে তারা? এই চেনা টেনা লোকটোক। তারা তোমায় ভালোবাসে? সুসীমা মৃদু হেসে বলে, একটু একটু। সাগর সদম্ভে ঘোষণা করে, তুমি সেখানে যাবে না, আমার কাছে থাকবে। তুমি তো আমায় মারো। সাগর কিছুমাত্র লজ্জিত না হয়ে বলে, সে তো রাগ হলে। তোমার তো রোজই রাগ হয়। তুমি রোজই দুধ খেতে বলো যে? কাল তো দুধ খেতে বলিনি, শুধু চকলেট খেতে দিয়েছিলাম। সাগর গতকালের ঘটনা স্মরণ করে অবলীলায় বলে, তুমি চুল আঁচড়ে দিতে লাগিয়ে দিয়েছিলে কেন? ও, তা বটে, এবার থেকে আর লাগবে না। তাহলে মারবে না তো? আচ্ছা সাগর, তোমায় যদি কেউ মারে তোমার লাগে না? ইস, মারবে বই কি। বাহ, তুমি লোককে মারবে? সাগর সগর্বে ঘোষণা করে, আমি তো বাপিকেও মারি, দুমদুম করে মারি। সুসীমা যেন আকাশ থেকে পড়ে। সুসীমা মাথায় হাত দিয়ে বলে, সে কি, তুমি বাপিকে মারো?
সাগরের মুখে সেই দিব্য জ্যোতি মাখা একটি অলৌকিক হাসি ফুটে ওঠে। কেন মারবো না? বাপি কেন অফিসে চলে যায়? বাহ, বাপিদের তো অফিস যেতেই হয়। সব্বাইয়ের বাপি অফিসে যায়, যায় না? তোমার বন্ধুদের বাপিরা? সাগর গম্ভীর আত্মস্থ গলায় বলে, আমার কোনো বন্ধু নেই। সুসীমা আবার মাথায় হাত দেয়, আবার আকাশ থেকে পড়ে। বন্ধু নেই? ইস, এমন কথা তো কখনো শুনিনি। পৃথিবীতে সব্বাইয়ের বন্ধু থাকে। সাগর একটু বিমনা হয়ে যায়, সন্দেহের গলায় বলে, চোরদেরও থাকে? নিশ্চয়ই, চোরদের চোর বন্ধুই থাকে। আর ডাকাতদের? তাদেরও ডাকাত বন্ধু থাকে। আর রাক্ষসদের? তাদেরও তাই, রাক্ষস বন্ধুই থাকে। সাগর জোরে জোরে বলে, বাপি এলে বলবো অনেক বন্ধু কিনে এনে দিতে। সুসীমা যে মাথায় হাত দিয়ে বসে পড়ে, এতে সাগরের ভারী পূর্তি। তাই সুসীমাকে মুহুর্মুহুই মাথায় হাত দিতে হয়, হায় হায় করে বলতে হয়, বন্ধু আবার কিনে আনা যায়? সাগরও মাথায় হাত দেওয়া দৃশ্যে উৎফুল্ল হয়ে বলে, কেন যাবে না? বাপির কত টাকা আছে জানো? আকাশের মতন। সুসীমা মাথা নাড়ে, তাহলেও হবে না, বন্ধু নিজে জোগাড় করতে হয়। সাগর অতএব ক্রুদ্ধ, কি করে? আমি কি রাস্তায় যাই? আর কথা বাড়ানো সমীচীন বোধ করে না সুসীমা। মুহূর্তেই পরিস্থিতি ওলটপালট হয়ে যেতে পারে। অতএব সুসীমাকে বোকা, হাদা, বুদ্ধু এগুলো সাজতে হয় এবং নিজের ভুল স্বীকার করতে হয়। সত্যিই তো, যে একা একা পথে বেরোতে পারে না, সে আবার বন্ধু জোগাড় করবে কোন সূত্রে? সুসীমা নেহাতি বুদ্ধু, তাই বলছে। নতি স্বীকার করলে সাগরের প্রসন্নতা অর্জন করা যায়। এ তথ্যটি জানা থাকলেও মালতী কিছুতেই সেটুকু করতে রাজি হতো না। এমনকি গণেশ, যে গণেশ সাগরের কাছে মার খেতে খেতে যার জান যাচ্ছে, সেও না, কিছুতেই বলবে না আমার ভুল হয়েছে, আমি বোকা। সুসীমাকে মিনিটে মিনিটে সেই নতি স্বীকার করতে হয়। সাগর উৎফুল্ল হয়, উৎসাহিত হয়, উদ্ভাসিত হয়। সাগর এখন আহ্লাদ ভরা কণ্ঠে বলে, বাপিও বুদ্ধু। সুসীমার মুখে একটু সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। সুসীমা বুককেসের উপর রক্ষিত ফটো স্ট্যান্ডে রাখা ফটোটার দিকে তাকায়। না, চেহারা দেখে এ সন্দেহ কেউ করতে পারবে না যে লোকটা বুদ্ধু। সাগরের খাটটা এমন জায়গায় বসানো যে এখানে বসলেই ওই ছবিটা দেখতে হবে, দেখে দেখে মুখটা মুখস্থ হয়ে যাবে। সুসীমার মুখস্থ হয়ে গেছে। ওই মুখটার মধ্যে চোখ দুটি দীপ্ত এবং উজ্জ্বল। নাকটা যতটুকু চোখা হলে লাবণ্য হারায় না, ঠিক ততটুকু চোখা। ঠোঁটের গঠন ভঙ্গিমায় আশ্চর্য একটি সৌকুমার্য, অথচ দৃঢ়তার ছাপ কপাল প্রশস্ত, চোয়াল সুগঠিত, এবং সবটা মিলিয়ে একটা অদ্ভুত আকর্ষণময়। যেন ঘরে ঢুকলে তাকাতেই হবে, আর তাকালেই বারবার তাকাতে হবে। তবে খুব সাবধানে তাকাতে হয়। বিচ্ছু ছেলেটির কোনো কিছুই চোখ এড়ায় না। একদিন তো বলেই বসেছিল, তুমি খালি খালি বাপের ছবি দেখছো যে। সুসীমাকে অতএব অবলীলায় বলতে হয়েছে, ও মা, দেখবো না? দেখে দেখে চিনে রাখতে হবে না? যখন আসবেন যদি চিনতে না পারি? সাগর আশ্বাসের গলায় বলেছে, আমি তো চিনিয়ে দেবই। সুসীমা আতঙ্কের ভান করে, ও বাবা, আমি সামনেই যাব না, যদি ভয় পাই। ভয়? শুকনো শুকনো মুখ, কিন্তু টুকটুকে ঠোঁট, ঝিকঝিকে দাঁত। সেই দাঁতে ঝিলিক দিয়ে হেসে ওঠে সাগর, হাসতে থাকে। বাপিকে তুমি ভয় পাবে? বাপি বাঘ, বাপি ভালুক, বাপি কি রাক্ষস? সারা বাড়িতে ছড়িয়ে পড়ে সেই হাসির ঢেউ। সুরেশ ঘোষ প্রায় করজোড়েই বলল, কি বলে যে তোমায় কৃতজ্ঞতা জানাবো মা, তুমি অসাধ্য সাধন করেছ। ওই ছেলের মুখে এমন হাসি। সুসীমা একটু হাসে। কোন মন্ত্রে যে তুমি ওকে বশ করলে মা? সুরেশ ঘোষের অভিভূত উক্তি। সুসীমা বলে, আসলে প্রবলেম চাইল্ড সম্পর্কে একটু বিশেষ চিন্তার দরকার থাকে। ওরা যখন দেখে ওদের ঠিকমতো বোঝা হচ্ছে না, দারুণ ক্ষেপে যায়। আর ওদের ইচ্ছার অনুকূলে রায় না দিয়ে প্রতিবাদ করলে তো কথাই নেই। সুসীমা একটু হাসে। সেই হাসির মধ্যে অনেকখানি ইতিহাস উদ্ঘাটিত হয়। মালতী চলে গেছে, কিন্তু যাবার আগে পাড়ার লোকের কাছে অনেক বিষ উদ্গীরণ করে গেছে এবং এই অভিমত ব্যক্ত করে গেছে, ওই ঘুঘু সুরেশ ঘোষের সঙ্গে নিশ্চয়ই আগে থেকে যোগসাজশ ছিল। তা নইলে ওই রকম রূপসী যুবতী, বিদ্যাবতী একখানা মেয়ে আয়ার কাজ করতে আসে? আর কিছুই নয়, ওই আয়াই এরপর বাড়ি গিন্নি হবে, সেই মতলবেই ওকে নিয়ে এসেছে বুড়ো, যাতে আগে থেকে ছেলের মন ভিজিয়ে হাত করে ফেলতে পারে। নচেত ওই মেমের ছানা কি সৎমাকে স্থলকুল দেবে? আয়া, আয়া হলে তার এত সমাদর
যেন কুটুম কন্যা এসেছে। মালতী এ যাবৎ আয়ার কাজ করে এলো, কই কবে তাকে সাহেবের টেবিলে খেতে দেওয়া হয়েছে, রবারের বিছানায় শুতে দেওয়া হয়েছে। অপরের বাড়ির দাসদাসীর মুখে তাদের হাড়ির খবর জানতে পাওয়া গিন্নি মহিলাদের প্রধান প্রধান কয়েকটি সুখের মধ্যে অন্যতম। কাজেই মালতী অবহেলিত হয় না। লোকে তাকে সমাদর করে বসিয়েছে, চা খাইয়েছে, এমনকি তাকে রাখবার ইচ্ছেও প্রকাশ করেছে। তবে সে এখন বাড়ি যাবার জন্য ব্যস্ত। ঝাড়গ্রামে বাড়ি তার। টাটায় আসতে আর কতক্ষণ, আসবে আবার। সাহেব বাড়ির নতুন নাটক দেখবে। অনেক নাটক তো দেখা হয়েছে, আবার কোন নাটক নামে দেখা যাক। কিন্তু সুসীমাও কি কোনো একটা নাটকের প্রতীক্ষা করছে না? সুসীমা যখন ওই ছবিখানার দিকে তাকিয়ে থাকে, চোখ সরাতে ভুলে যায়, তখন তার হৃৎপিণ্ডের রক্তস্রোত স্বাভাবিক চলাচলের নিয়ম অমান্য করে উত্তাল হয়ে ছড়িয়ে পড়তে চায় না? ওই ছবিটা জলজ্যান্ত হয়ে সামনে এসে দাঁড়াবে, ভাবতে অবিশ্বাস্য লাগে না? নির্জনতা বড় দুর্লভ। একাকিত্বের প্রশ্ন স্বপ্নমাত্র। রাহুর প্রেমে আঁকড়ে ধরে আছে ওই ছেলেটা সুসীমার দিনের সমস্ত ক্ষণটুকু। শুধু রাত্রে ছুটি, তাও তার অপুরন্ত চাহিদার গল্প শোনাতে শোনাতে নিজের চোখে ঘুম ভেঙে আসে। তবু কোনো কোনো রাত্রে সাগরকে ঘুম পাড়িয়ে পিছনের বারান্দায় বেরিয়ে এসে বসে সুসীমা। এখানেও বেতের চেয়ার ছড়ানো আছে 2-3খানা। সুসীমার মুখে বিদ্রূপের হাসি ফুটে ওঠে, যেন এক অভিশপ্ত যক্ষপুরী। শূন্য কক্ষ, শূন্য অলিন্দ, শূন্য বাতায়ন, বলতে কি সবই একটা অর্থহীন শূন্যতায় ভরা, অথচ সর্বত্র আরামায়েশ আর বিলাসিতার উপকরণ ছড়ানো। অধিক রাত্রে এই বারান্দায় বসে সুসীমা সমস্ত দিনের হারানো সুসীমাকে খুঁজে পাবার চেষ্টা করে। আর তখনই ভাবতে বসে, আচ্ছা, হঠাৎ আমি এমন একটা অদ্ভুত কাজ করে বসলাম কেন? আমার মা, আমার দাদা বৌদি সবাই অবাক হয়েছে, ধিক্কার দিয়েছে, নিবৃত্ত করার চেষ্টা করেছে, এবং শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বলেছে, যা খুশি করো। বলেছে, যতই ইংরেজি কাগজে ইংরেজি ভাষায় সভ্য করে লিখুক, লোকে কি ছেলেরায়া না হয় নার্স ছাড়া আর কিছু বলবে? কিন্তু কি জেদি যে চাপল সুসীমার, একটা মাতৃহীন শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবার। যদিও আবেদনে ধৈর্যশীলা মহিলার প্রার্থনা ছিল, তবু ছেলে যে কি সাংঘাতিক সে কথার উল্লেখ ছিল কি? উল্লেখ ছিল ছেলেটার চোখ আর চুল ধূসর, ছেলেটা অস্বাভাবিক ফর্সা, ছেলেটার মা বিদেশিনী। সুসীমা আবার এও ভাবে, কিন্তু তাতে আমার কি? এ সংসার থেকে যে চিরবিদায় নিয়েছে, সে কি ছিল আর না ছিল জেনে লাভই বা কি আমার? সাগর যদি তার সেই সাগর পাড়ের দুহিতা মায়ের শিক্ষা সাহচর্য কিছুটাও পেত, তাহলে এমনটা হতো কি? হয়তো হতো না। কিন্তু হতভাগ্য শিশু মাকে হারিয়েছে জ্ঞান উন্মেষের আগে, মুখে বাক ফুটবার আগে। অতএব যা কিছু শিক্ষা দীক্ষা তার মালতীর কাছে, গণেশের কাছে, বাসন মাজা ঝি কুড়ুনির কাছে। তাদের যা ভাষা তাই শিখিয়েছে তারা। অথবা শেখাতে হয় না, শিশু নিজেই শেখে, যা শোনে, যা দেখে। চ্যাটার্জি সাহেব এমন অনভিজাত দাসদাসী রেখেছেন কেন, এই আশ্চর্য। বাচ্চাটা যদি গড়গড়িয়ে ইংরেজি বলতো, দেখতে কি মজাই লাগতো। কিন্তু সেই মজাটা আর দেখা গেল না। আপাতত সাগরের ভাষার নমুনা এই, ও আন্টি, আন্টি, এখন ওখানে কি করছো? খাচ্ছ? 100 ঘন্টা ধরে কত খাচ্ছ? শিগগির আমায় গপ্প বলবে, এসো, দেরি করলে চুল ছেড়ে দেব। আহ্লাদ পেয়েছ? আমার বুঝি ঘুম পায় না? একটা সাহেব মার্কা চেহারা শিশুর মুখে অনর্গল এহেন বাক্যধারা কি অদ্ভুতই লাগে। সাগরের দিকে নিষ্পলকে তাকিয়ে ধারণা করতে চেষ্টা করে সুসীমা। ওর সেই ম্যাম মা সামনে বসে শুনছে তার গর্ভজাত সন্তান এই ভাষায় কথা বলছে। হিন্দি নয়, ভাঙা বাংলা নয়, একেবারে খাঁটি গাইয়া বাংলা। ভাবতে ভাবতে আবারও নতুন করে প্রশ্ন জাগে, চ্যাটার্জি সাহেবের বাড়িতে এমন অনভিজাত দাসদাসী কেন? এ কি ইচ্ছাকৃত, নাকি সবটাই ওই সুরেশবাবুর নিজস্ব অবদান? তিনিই তার চেনা জানার জগৎ থেকে জোগাড় করেছেন এদের, নাকি সবটাই কাকতালীয়? মালতী ঝাড়গ্রামের, গণেশ কাথির, কুরুনি বাঁকুড়ার। জীবিকার নেশনে কে কোনখান থেকে ছিটকে কোথায় এসে পড়ে? এই যে এদের মনিব চ্যাটার্জি সাহেব, তিনিই কি এখানকার? তিনি কি আগে আসামের এক নামকরা শহরের বাসিন্দা ছিলেন না? ছিলেন, এবং বড় সুখেই ছিলেন। কিন্তু ভাগ্যের এক ক্রূর গ্রহ তাকে সেই শান্ত ছন্দের জীবন থেকে উপড়ে তুলে নিয়ে ছুড়ে দিয়েছে এই বাংলা বিহারের বর্ডারে। তা এখানেও তো পেয়েছিলেন সব, ভালো বাড়ি, দামি গাড়ি, সোনালী মুখ স্ত্রী, রূপবান পুত্র,
মর্যাদা সম্পন্ন থাকায় যখন তখন বিদেশ ঘুরে আসার সুযোগ। তবু চ্যাটার্জি সাহেবের বাড়ি দেখে তার ছেলের পরিচর্যাকারিণী অভিশপ্ত যক্ষপুরীর সঙ্গে তুলনা করে বসে। কিন্তু কতক্ষণই বা নিজেকে নিয়ে বসে থাকার সময় আছে তার। ঘর ছেড়ে একটু সরে এলেই কেমন করে যেন টের পেয়ে যায় অঘরে ঘুমন্ত ছেলেটা। হঠাৎ আন্টি আন্টি করে চিৎকার করে ওঠে। তাড়াতাড়ি চলে আসতে হয়। তুমি চলে গিয়েছিলে কেন? সুসীমা গম্ভীর গলায় বলে। আমার গরম হচ্ছিল। পাখাটা জোরে ঘুরিয়ে দাওনি কেন? আমার বাগান দেখতে ইচ্ছে হয়েছিল। ছেলেটা বিছানায় উঠে বসে বলে, দিনের বেলা বাগান দেখতে পারো না? সুসীমা গাম্ভীর্যের মাত্রা বাড়ায়। আমার রাত্রিরেই ভালো লাগে। না, তুমি রাত্রিরে বাগান দেখবে না। সুসীমা দৃঢ় গলায় বলে, হ্যাঁ, আমি রাত্রিরেই দেখব। যে মানুষ সর্বদা নতি স্বীকার করে, হঠাৎ তাকে বিপরীত ভূমিকা দেখে সদ্য ঘুম ভাঙা ছেলেটা বোধ করি ভয় পেয়ে যায়। হঠাৎ প্রবলভাবে কেঁদে বিছানায় গড়াগড়ি দিতে থাকে। আমি বাপিকে বলে দেব তুমি আমায় বকেছ। সুসীমা তখন ওকে একটু কাঁদতে দেয়। এ কান্নার উৎস যে অনেক গভীরে তা অনুভব করতে পারে। তাই চুপ করে তাকিয়ে থাকতে থাকতে ভাবে, আমার যদি ছেলে থাকতো, সে কি এইরকম হতো? এইরকম উদ্ধত, অস্বাভাবিক, বেয়াড়া, নিষ্ঠুর? খানিকটা কাঁদতে দিয়ে স্বগতোক্তি করতে হয় সুসীমাকে। বোকারা মোটেই ঠাট্টা বোঝে না। হঠাৎ কান্নাটা বন্ধ হয়ে যায়। সুসীমা উঠে গিয়ে কুঁজো থেকে জল খেতে খেতে বলে, যারা ঠাট্টা বোঝে না তাদের লেখাপড়া হয় না। রাত্রিরে কেউ বাগান দেখে? লোকে তো বেড়াল তাড়াতে রাত্রিরে বাগানে যায়। আবার উঠে বসে ছেলেটা। হঠাৎ সমস্ত বিশ্বজগৎকে চকিত করে টুকটুকে ঠোঁটের ফাঁকে ঝিকঝিকে দাঁতের ঝিলিক তুলে বলে, বেলাল এসেছিল? সব কথা চোস্ত সাগরের। সুসীমা মাঝে মাঝে বলে, তুমি 4 বছরের না 14 বছরের? কিন্তু বেড়ালকে সাগর বেলাল বলে, আর দেখলে আহ্লাদে বিগলিত হয়, এবং বেড়াল প্রসঙ্গেই সন্ধি হয়ে যায়, এবং সুসীমা নিজের বিছানায় শুয়েছে দেখে ঘুমিয়ে পড়তে দেরিও হয় না তার। কিন্তু সুসীমা, না, তার ঘুম আসা এত সোজা নয়। সুসীমা অন্ধকারে ঘরটাকে অনুভব করতে করতে মনে মনে ভাবে, একেই বোধহয় বলে অদৃষ্টের পরিহাস। আমাকে নিজস্ব একটা ঘর দিয়েছিল এরা, সেটুকু সইল না আমার। আমি এখন অনধিকার প্রবেশকারিনী। সাহেবের শোবার ঘরে শুয়ে আছি আমি সাহেবের ছেলেকে আগলে। ভাগ্যিস মালিক অনুপস্থিত। তবু আমি কি করে রাজি হয়ে গেলাম এ ঘরে শুতে আসতে? একজন বিপত্নিক পুরুষের শোবার ঘরে আমি। ছেলেটাকে তো আমি আমাকে দেওয়া সেই ঘরটাই নিয়ে যেতে পারতাম। মালতী অবশ্য বলেছিল, ওই বিচ্ছু ছেলে এ ঘর থেকে নড়বি নে। আমি তো কত বলি, চলো মানিক আমার সঙ্গে বড় দালানে শোবে, চলো, আমার এ ঘরে শুতে লজ্জা লাগে। তা শোনে? বুনো ঘোড়া দিদিমণি, ঘাড় বেঁকিয়েই আছে। কিন্তু মালতীর কথা গণ্য করার কথা তো আমার নয়। মালতীর লজ্জা লাগে, অথচ আমার লাগলো না। সেই মানুষ যখন এসে দেখবেন আমি নির্লজ্জের মতো আস্তানা পেতেছি, ছি ছি। হলেও আপাতত অনুপস্থিত। তবু একজন বয়স্ক পুরুষের নিজস্ব শয়নকক্ষে তার অশরীর উপস্থিতি থাকে। সেটাকে হয়তো বলা যেতে পারে সত্তার স্পর্শ। সেই স্পর্শের স্বাদ কি গভীর রাত্রে আমায় আচ্ছন্ন করে ফেলেনি? আমি কি তার কথা শুনতে পাই না বাতাসে পাতা নড়ার মতো ফিসফিস শব্দে? ওই ছবিখানা কি জীবন্ত হয়ে যায় না তখন? আমার বিছানার ধারে বসে না, আমার নাম ধরে ডাকে না? না, ওই ছবিখানাই আমায় পাগল করে তুলেছে। ওই ছবির চোখ যেন তাকিয়ে থাকে আমার দিকে, আমার বুকের মধ্যেটা পর্যন্ত দেখে। একজন বিপত্নিক এবং সন্তানের পিতা আত্মস্থ ব্যক্তি সম্পর্কে একই নির্লজ্জ দুর্বলতা আমার। দাদা আমায় বলেছিল, তোকে দুর্মতিতে ধরেছে। ঠিকই বলেছিল। আমার নিয়তিই দুর্মতি হয়ে আমায় এখানে নিয়ে এসে ফেলেছে। এত কর্মখালের বিজ্ঞাপন দেখি, এইটা দেখেই বা হঠাৎ আমার সমস্ত চেতনা এইখানেই ঝাঁপিয়ে পড়তে চাইল কেন? বৌদি বলেছিল, হতে পারে থাকা খাওয়া উচ্চমানের, আর 300 টাকা মাইনে, তবু বলতে হলে তো খাওয়া পড়ার চাকরি, দিনরাতের আয়া। তারপর একটু কটাক্ষ করে বলেছিল, শিশু যখন মাতৃহারা তখন হতভাগা বাপটাও সর্বহারা, কে জানে কি মতলব। সুসীমা হেসে বলেছিল, কে জানে আমারই বা কি মতলব। বৌদি বলেছিল, তাহলেও তো বাঁচতাম, তোর একটা হিল্লে হলো ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতাম। তা তো আর হবে না। তুমি যে বাবা একেবারে কাঠকবুল।
বৌদি সুসীমাকে চেনে, কিন্তু সুসীমা নিজেকে কি চেনে? সুসীমা, তোমার প্রতি খুবই অত্যাচার করা হচ্ছে, বললেন সুরেশ ঘোষ। এক তিলও বিশ্রাম পাচ্ছ না তুমি রাত্রে পর্যন্ত। মিষ্টি করে হাসবার একটি অলৌকিক ক্ষমতা আছে সুসীমার। সেই ক্ষমতাটি প্রয়োগ করে বলে, বাহ, চাকরিটা তো তাই, আপত্তি করলে চলবে কেন? সুরেশবাবু বলেন, আসলে কি জানো, তোমাকে দেখি আর মনে হয় আমি যেন সোনার তরোয়ালে ঘাস কাটাচ্ছি। ও বাবা, আপনি যে দেখছি রীতিমতো কবি মানুষ। ব্যক্তিগত জীবনের কথা নিয়ে প্রশ্ন করা উচিত নয়, সুরেশবাবু বলেন। তবে তুমি আমায় কাকাবাবু বলে ডাকো, তাই সাহস করে জিজ্ঞেস করছি, কে আছেন সংসারে? সুসীমা হেসে হেসে বলে, ও মা, এতে এত কোনটা কেন আপনার? বাড়িতে মা আছেন, দাদা বৌদি আছেন, ছোট্ট একটা ভাইজি আছে। কলকাতা ছেড়ে এত দূরে চলে আসায় ওরা আপত্তি করলেন না? সুসীমা বলে, ওরে বাবা, করলেন না আবার? মেয়েরা একবার বাড়ির চৌকাঠ ডিঙোতে চাইলেই তো আপত্তি, ছেড়ে দিন ও কথা। ব্যাস, ওইখানেই ইতি। সুরেশবাবু ঠোঁটের কাছে আসা প্রশ্নটা আবার পেটের মধ্যে চলে যায়। সুরেশবাবু লোকটি ভালো, তবে বড্ড বেশি দাস্যভাব। ব্যাপারটা অস্বস্তিকর। সুসীমা মনে মনে বলে, তোমরা সাহেবের দাস আছো, থাকো, আমার কাছে এত বিনয়বনত কেন? কিন্তু মুখে তো আর এভাবে বলা যায় না। শুধু সহজ ভাবটা আনতে কাকাবাবু ডাকটা চালু করেছে এই পর্যন্ত। প্রথম দুদিন মেসোমশাই বলে কথা বলেছিল, হঠাৎ খেয়াল হলো। হেসে উঠে বলল সুসীমা, এ মা, আমি কাকে কি বলছি? মাসিমা ব্যতীত মেসোমশাইয়ের অস্তিত্ব কোথায়? দাদামশাই, জ্যাঠামশাই সব হতে পারেন আপনি, কিন্তু মেসোমশাই পিসেমশাই অসম্ভব। শুনে সুরেশবাবু তার স্বভাব ছাড়া জোরে হেসে উঠেছিলেন। সুরেশ ঘোষের জোরে হাসি মনে পড়ে না কারুর। সেদিন বাড়ির লোককে চমকে দিয়ে হেসে উঠে বলেছিলেন, আরে তাই তো, এটা আমিও তো খেয়াল করিনি। তখনও মালতী ছিল, আড়ালে মুখ বাঁকিয়ে বলেছিল, এই এক ছেনাল মেয়ে মানুষ এলো, বোবার বোল ফোটায়, ওই ঢিবিকে হাসায় না চায়। ম্যানেজার বাবুর মুখে হাসি, যে মানুষ মেয়ে ছেলের হাওয়া সইতে পারে না, ধারে কাছে গিয়ে একটু দাঁড়ালে ছিটকে সরে যায়। তুইও তো দেখেছিস করুণী। করুণী স্রেফ একটা জঙ্গলে মেয়ে মানুষ। তার চুলে তেল পড়ে না, গায়ে সাবান পড়ে না, কাপড়ে খাড় পড়ে না। তবু করুণী মুচকে হেসে বলেছে, এখন ম্যানেজার বাবু, এরপর মনিব বাবু, দেখে নিও। রূপ আর বয়স বড় সন্দেহের বস্তু। সাহেবের অবশ্য মেম সাহেব ছিল, কিন্তু তাকে কি রূপসী বলা যেতে পারত? কেমন যেন একটা তীব্রতা ছিল তার মধ্যে। লাবণ্য বস্তুটার অভাব বড় বেশি চোখে পড়ত। করুণীর ভাষায়, পরিবার তো নয়, যেন সাক্ষাৎ রণচণ্ডী। রাগ হলো তো হম্বিদিঘ্যি কেয়ার নেই। এটা ফেলছে, ওটা ছুটছে, কাঁচের বাসন আশ্রে ভাঙছে, আর ইঞ্জিরি বলে মুখ ছোটাচ্ছে। বাক্যি ভাষা বুঝতে না পারি, কথাগুলো যে গালমন্দ তা তো বুঝতে আটকায় না। মুখ চোখের চেহারা কি তখন যেন আগুন খাকি, গেছে না সাহেব বেঁচেছে। এক লপ্তেই বলে ফেলেছে। যে একবার ফুল স্টপ দিয়েছে, সুসীমা তাড়াতাড়ি বলেছে, ওসব কথা আমার কাছে বলতে এসো না করুণী। আমার শুনে কি দরকার? যে মানুষ নেই তার কথা এভাবে বলতেও তো নেই। করুণী অগত্যা নিবৃত্ত হয়েছে। হয়তোবা বিড়বিড় করতে করতে বলে গেছে, দেখনি তাই এত সমেহা, দেখলে বুঝতে। হতভাগ্য চ্যাটার্জি সাহেবের জন্য দুঃখ হয় সুসীমার। মনের মধ্যে যেন কি একটা যন্ত্রণা পাক দিয়ে ওঠে। আর ওই ছবির মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে ইচ্ছে করে, মেমবউ তো আর মা বাপের ধরে দেওয়া বউ নয়, নিজের আহরিত। কোন গুণে মজেছিলে তাতে? এত রূপ তোমার, এত গুণ, এত বিদ্যেসাধ্যি। বাড়ির লোকেরা বলে মানুষ না, দেবতা, অথচ মানুষ চেনবার ক্ষমতা ছিল না। ছবিটার সঙ্গে দস্তুর মতো কথাই কয় সুসীমা, শুধু যা উচ্চারিত হয় না সে কথা। এরকম কথায় তো আপনি আজ্ঞের দরকার হয় না, তাই ইচ্ছে মতোই বলে। করুণী বলে, গেছে না সাহেব বেঁচেছে? কিন্তু সাহেবকে বাঁচিয়ে গেছে কি মেম সাহেব নিজে মরে গিয়ে? সকলে অবশ্য তাই বলে। বাপের অসুখ শুনে বাপের দেশে গিয়েছিল কোলের কচি ছেলেটাকে রেখে, আর এসে তাকে কোলে নিতে হলো না, সেখানেই মারা গেল হঠাৎ। কিন্তু সেই ছেলেটা অন্য কথা বলে, যদিও তার জ্ঞানের জগতের কথা নয়, অজ্ঞান শৈশবের কথা। তবু বলে যেন ছুরির ধারে। বাপি সকলের কাছে গুল মারে, বলে মরে গেছে। ও তো কারখানার ছোট ম্যানেজার মরিস সাহেবের সঙ্গে পালিয়ে গেছে। ওর বাবার অসুখ করেছিল না কচু, পালিয়ে যাবে বলে গুল দিয়েছে। মালতী আমায় সব বলেছে। সুসীমা ব্যথিত হয়েছে,
কাতর হয়েছে, এসব কথা বলতে বারণ করেছে। কিন্তু নিষেধ না শোনাই তো পেশা সাগরের, অবাধ্যতাতেই তার আনন্দ। তাই সুসীমা যদি শুনবো না বলে 2 হাতে কান চাপা দিয়েছে, সাগর হাত খামছে খামছে নামিয়ে ছেড়ে বলেছে, ও তো বিচ্ছিরি মা, পাজি মা, মদ খেয়ে খেয়ে মাতাল হয়ে বাবাকে মারত। সুসীমা প্রায় আর্তনাদের মতো বলেছে, মালতীর কথা তুমি বিশ্বাস করো না সাগর, মালতী নিজেই দুষ্টু, পাজি, বিচ্ছিরি। কিন্তু সাগরের যখন মুড আসে, তখন তাকে রোখা ভগবানেরও কর্ম নয়। অতএব সুসীমাকে বসে বসে শুনতে হয়েছে। ওর মায়ের যত ভালো আয়া, বকুনি খেয়ে খেয়ে রাগ করে চলে গিয়েছিল বলে মালতী আর কুরুনিকে রাখা হয়েছিল। রশিদ বাবুর্চি চলে গেছে বলে ভাগ্যতর ঠাকুর রান্না করে, আর বয় বলে যে ছেলেটা ছিল সে চলে যাওয়ায় গণেশকে আনা। মাত্র 4 বছরের ছেলেটা যে এত চোস্ত কথা বলে, এই এক রহস্য। সুসীমা আসার পর মালতী মাত্র দিন 4 ছিল, তবু তার মধ্যেই অনেক বিষের থলি উজাড় করে গেছে। সোচ্চারে ঘোষণা করেছে, আমরা গাছে কি ল্যাংড়া ফলবে, যেমন মা তার তেমনি ছা হবে না। মাতাল, অসচরিত্রের মেয়ে ছেলেকে কি ম্যাম বলে পুজ্জি করব আমি? আহা, ভালো মানুষ মানুষটাকে একদিনের জন্য শান্তি দেয়নি গো। হয়তো নতুন একজন শ্রোতা পেয়ে মালতীর নতুন উৎসাহ জেগেছিল। এদের সমবেত চেষ্টা সুসীমার কাছে একটা বিধ্বস্ত জীবনের সম্পূর্ণ ছবি পৌঁছে দিয়েছে, অবিরতই দিচ্ছে। সেদিন কোথা থেকে একখানা ফটো অ্যালবাম বার করে এনে দেখাতে বসলো সাগর। দেখো দেখো, বাপি যখন ছোট্ট ছেলে ছিল তখন কিরকম দেখতে ছিল। এইটা বাপির মার ছবি, এইটা বাপির বাবার, এইটা বাপির দাদার। সাগরের বাপির বাল্য কৈশোরের স্মৃতিখচিত অ্যালবামটা হাতে নিয়ে চুপচাপ বসে থাকে সুসীমা। তুমি ছবি দেখছো না আকাশ দেখছো? সুসীমা বলে, ও মা, সে কি, ছবিই তো দেখছি। ভাবছি তুমিও তো এখন এইটুকুন ছেলে, আবার পরে বাপির মতন বড় হবে। সাগর হিহি করে হেসে বলে, তুমি কি বোকা, বাপির মতন কি করে হব? বাপি তো তখন আরো অনেক বড় হয়ে যাবে। শোনা কথা মুখস্থ কথা যখন বলে তখন ছেলেটাকে শয়তান মনে হয়, আবার যখন নিজের বুদ্ধিমতো শিশুসুলভ কথা বলে তখন এই অভাগা ছেলেটার জন্য মমতায় মন ভরে যায়। অভাগা ছাড়া আর কি বা, হতভাগা বাপের অভাগা ছেলে। ওর বাপ ওর মায়ের উপর ঘৃণায় আর আক্রোশে ওকে ওর মাতৃভাষার স্পর্শ পেতে দেয়নি। আর এ যাবৎ ওকে যাদের হাতে সমর্পণ করে রেখেছে তারা ওর 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা দরকারি কাজ অবশ্য করে দিয়েছে ওরা। ছেলেটাকে বাঙালি করে তুলেছে ঠিকই। ওই কটা চুল, কটা চোখ আর অতিরিক্ত ফর্সা রং নিয়ে ছেলেটা যে পরিবেশে ঘুরে বেড়াবে, তারা কি ওকে সহজে সমাদরে নেবে, না ব্যঙ্গ কৌতুক আর অবিশ্বাসের সঙ্গে গ্রহণ করবে? তাছাড়া ওর মাতৃসূত্রে পাওয়া রক্তে উশৃঙ্খলতা আর অবাধ্যতার বীজ, যেটা কোনোদিনই ওর জীবনকে সুপথ্য যোগাবে না। ছেলেটার জীবন দুঃখের, সন্দেহ নেই, কিন্তু এই ছেলেটার জন্য আমার মন ভারাক্রান্ত হয় কেন? সুসীমা ভাবে, একটা বিদ্যেসাধ্যি সম্পন্ন বেকুব আর একটা বেহায়া বেপরোয়া মেয়ে মানুষ, এই দুইয়ের যোগ ফলে এই ছেলেটা ভালোই বা হতে যাবে কোন ভগবানের কৃপায়? আর ভালো না হলেই বা আমার কি এসে যাচ্ছে? লোকটাকে বেকুব বলে কি ভুল করেছি? হুম, কর্মক্ষমতায় দেশ বিদেশি খ্যাতি অর্জন করলেও ওই ইঞ্জিনিয়ার সাহেব যে বেকুব তাতে সন্দেহ কি? ওই মেয়ে মানুষটার খপ্পরে যে পড়তে পারে, কি বলবে তাকে লোকে? তবু ওই বেকুব আর বেহায়ার যোগফল ছেলেটাকে নিয়ে আপ্রাণ খাটে সুসীমা। ধীরে ধীরে তাকে বর্ণপরিচয়ের জগতে নিয়ে আসে, তার তীব্রতাকে হ্রাস করিয়ে আনে মাত্রা মাপা বশ্যতা আর শাসন প্রয়োগ করে করে। আন্টি চলে যাওয়ার ভয়ে নিজেকে রীতিমতো সামলে নেয় সাগর। ওই একটি ব্রহ্মাস্ত্র আছে সুসীমার হাতে। এই শ্মশানতুল্য সংসারে আন্টি যে তার একটা পরম আশ্রয়, সে বোধ জন্মে গেছে ছেলেটার। সুরেশবাবু রোজ 2-4 বার করে কৃতজ্ঞতার ফুলচন্দন দিয়ে পুজো করেন। রোজ 2-4 বার করে জানতে চান সুসীমার এখানে কোনো অসুবিধে হচ্ছে কিনা। আর রোজ 1 বার করে সাগরকে সন্তর্পণে জিজ্ঞাসা করেন, কি, কেমন ভালো আন্টি এনে দিয়েছি? সাগর একটু হাসির প্রসাদ বিতরণ করে। সাগরের শুকনো শুকনো কাঠ বার করা মুখটা পুরন্ত হয়ে ওঠে। হাসিটা ভারী লাবণ্যময় দেখায়। সুসীমা ওকে ছড়া শেখায়, বাংলা, ইংরেজি। সাগর প্রথমটা বলেছিল, না, ইংরেজি শিখব না, বাপি রাগ করবে। শুনে সত্যিই মাথায় হাত দিতে হয়েছিল সুসীমাকে। সাগর বলেছিল, হ্যাঁ সত্যি বলছি, বাপি বলেছে কখনো ইংরেজি বলবি না। তোমার বাপি একটা বুদ্ধু, সুসীমা বলে ফেলেছিল। কিন্তু বলা কথা তো আর ফেরত নেওয়া যায় না। অতএব সাগর যখন হাততালি দিয়ে বলে উঠেছিল, এ মা, বাপিকে বুদ্ধু বলেছ, বাপি এলে বলে দেব।
তখন সুসীমাকে সতেজে বলতে হয়েছে, দিও না বলে, আমি তোমার বাপির সামনেও বলতে পারি। মাঝে মাঝে সাগর খুব সহৃদয় প্রশ্নও করে। সাগরের মধ্যে যে একটি দয়ালু হৃদয়ও বর্তমান, তা আজকাল মাঝে মাঝেই প্রকাশ পায়। সাগর বলে, আন্টি, তোমার বাপি নেই? না রে। তোমার বাপি বিলেত গেছে? হুম, আমার বাপি মারা গেছেন। সাগর আতঙ্কিত মুখে বলে, খুব বুড়ো? সুসীমা এ প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে সামলে নিয়ে বলে, নিশ্চয়, খুব বুড়োই তো। সাগর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আর তোমার মা ভালো না বিচ্ছিরি? ওরে বাবা, দারুণ ভালো, বুড়ো মানুষ তো। মায়ের প্রতি করুণা জাগাতে শেষের কথাটা বলা। অতঃপর দাদা বৌদির কথা ওঠে এবং সবাই ভালো শুনে সাগর কিঞ্চিত মনক্ষুণ্ণ হয়ে বলে, তুমি ওদের কাছে থাকো না কেন? বাহ, তোমাকে তাহলে কে দেখবে? সাগরের প্রশ্ন নস্যাৎ করে দিয়ে বলে, ভাগো, তুমি কি আমায় চিনতে নাকি? অগত্যাই হার স্বীকার করতে হয় সুসীমাকে, নিজেকে বুদ্ধু বলতে হয়। এইভাবেই চলছে সাগরের সর্বাঙ্গে স্বাস্থ্যের লাবণ্য, সাগরের চোখে মুখে সভ্যতার লাবণ্য। সাগরের এখন অনেকখানি সময় কাটে ছবির বই দেখে, বর্ণপরিচয়ের সঙ্গে পরিচয় সাধন করে। সাগর সুসীমার সঙ্গে রাস্তায় বেরোয়, বেড়ায়, খেলে। সাগরকে যেন একটি সুস্থ জীবনের দরজায় এনে দিচ্ছে সুসীমা। কিন্তু কতদিন আর চলবে এভাবে? বাড়ির মালিক 3 মাসের জন্য গিয়ে 6 মাসে তুললেও এবার তো ফিরবেন। তখন কি সুসীমার থাকা সম্ভব হবে? সুসীমা যদি ওর নিজস্ব পোস্টে থাকতো তাহলেও কথা ছিল, কিন্তু সুসীমা তো কেবলমাত্র মাতৃহীন শিশুর পরিচর্যাকারিণীর পোস্টেই অধিষ্ঠিত নেই। সুসীমা যে কোন ফাঁকে এ সংসারের মূল কেন্দ্র প্রতিষ্ঠিত হয়ে বসে আছে? কেনই যে সংসার তাদের ছেলের সেবিকাকে সংসারের কেন্দ্রবিন্দুতে স্থাপন করে বসে আছে, কে জানে। সুরেশবাবু অনায়াসেই সকালে এসে প্রশ্ন করেন, মা, কি বাজার আসবে? ভাগ্যধর অনায়াসে প্রশ্ন করে, দিদিমণি, কি রান্না হবে? কুরুনি মাছ করতে বসে নির্দেশ চায়। ধোবা এসে সুসীমাকেই খোঁজে। বাগানের মালি ফুলের তোলা বানিয়ে সুসীমার হাতেই দিয়ে যায়, এবং ভাঁড়ারে কি আছে কি নেই, কি আনার দরকার, সেটা সুসীমাকেই জানতে হয়। প্রথম প্রথম সুসীমা বলেছে, এ কি, আমায় জিজ্ঞেস করছেন কেন? সুরেশবাবু অবলীলায় বলেছেন, জিজ্ঞেস করতে পেরে বেঁচে যাচ্ছি মা, সুখটুকু থেকে বঞ্চিত করো না বুড়ো মানুষটাকে, বড় আরাম পাই। প্রথমে সাগরের পথ্যের নির্দেশ দিতে এসেই এই খাল কেটে কুমির আনা। কুড়ুনিও বলে, কেউ তো বলে দেয় না দিদিমণি, বড় মুশকিল লাগে, আপনি বলে দিলে বেঁচে যাই। সুসীমা সবাইকে বাঁচাবার ভার নিয়েই এসেছে, কারণ অবশ্যই সাগর। সাগরের বিস্কুট ফুরিয়েছে কিনা, সাগরের মাখন আছে কিনা, ফল আছে কিনা, সাগরের বিনা মশলায় রান্নার প্রক্রিয়াটা কি, সাগরের ভাত কতটুকু সিদ্ধ হবে, এসবে তদারক করতে গিয়েই মস্ত এক গাড্ডায় পড়ে গেছে সুসীমা। সুসীমা জানালা দরজার পর্দা বদলায়। সুসীমা দেয়ালে ঝুলকি মেঝে ধুলো দেখলে গণেশকে তাড়া লাগায়, কুড়ুনিকে বকে। সুসীমা সাগরের বাপির ঘরের সব জিনিস ঝাড়ে, মোছে, নতুন করে গোছায়। সুসীমা লেশ বুনে সোফা সেটের পিঠের ঢাকা বানিয়ে দিয়েছে, বালিশ টালিশের নতুন ওয়ার বানিয়ে দিয়েছে। সাগরের বাবার ড্রয়ারের চাবি সাগরের তীব্র প্ররোচনা সুরেশবাবুর হাত থেকে মাঝে মাঝেই সুসীমার হাতে এসে যায়। অতএব সেই মনিব ভদ্রলোকের ফেলে রেখে যাওয়া পোশাক পরিচ্ছদগুলির সেবা যত্ন করতে হয়। মাস দুয়েকেই সুসীমা যেন এ বাড়ির চিরকালের হয়ে বসে আছে। আসল কথা, এখানে যারা বাস করে সবকটাই অনাথ অসহায়। তারা করিতকর্মা মেয়েটাকে আঁকড়ে ধরতে চেয়েছে। একমাত্র মালতীই ছিল ব্যতিক্রম, তা সে তো আগেই বিদায় নিয়েছে। আর সে বিদায় নিয়েছে বলেই হয়তো সংসারে কুচক্রের চাষ বন্ধ হয়েছে। সুরেশবাবু বলেন, আহা, প্রথম থেকে যদি তোমায় পেতাম মা, ছেলে কখনোই এমন বেয়াড়া বেসামাল হয়ে উঠত না। সুসীমা হেসে বলে, বাহ, ওর বাবা তো ছিলেন, এখনই না হয়। বাবার কথা আর কি বলবো মা, সুরেশবাবু আক্ষেপ করেন। মানুষটাকে যেন তুলোধুনো করে দিয়ে গেছেন মেম সাহেব। এখন তোমার কাছে বলি, মারা যাওয়াটা রটানো আসলে। সুসীমা বাধা দিয়ে বলে, জানি। সুরেশবাবু একটু থেমে বলেন, তবে তো বুঝেছই মা, মা ছাড়া ছেলেটাকে কেবল আদরই দিয়েছেন সাহেব। যা বলছে তাই, যা চাইছে তাই, হয়ে গেল বেয়ারা। তোমার হাতে পড়ে যা চেঞ্জ হয়েছে ধারণাই করা যায় না। আমি লিখে দিয়েছি সাহেবকে, আপনি কোনো চিন্তায় ব্যস্ত হবেন না, যতদিন দরকার ওখানে থেকে আসুন। যা রত্ন একটি পেয়েছি তার তুলনা হয় না। ওরে সর্বনাশ, সুসীমা আতঙ্কের ভান করে বলে, তাহলে তো আমায় আগেই পালাতে হবে।
বলবেন কি বাজে কথাই বানিয়েছেন। সুরেশবাবু আত্মতৃপ্তির হাসি হেসে বলেন, ঠিক উল্টো। বলো, কতখানির মধ্যে কতটুকু বলেছেন সুরেশবাবু? কিন্তু ক্রমশ আর গল্প কথা থাকছে না। আসার দিন সন্নিকট হয়ে আসছে। খবর এসে গেছে তারিখ ঠিক করে। এখন অহরহই বাতাসে যেন কার পায়ের শব্দ। সাগর, তোমাদের আর অ্যালবাম নেই? কত আছে, বাপির আলমারিতে আছে। সেসব ছবি তুমি দেখেছ? হুম। তাতে কার ছবি আছে? কত লোকের। তোমার মার ছবি নেই? সাগর সবেগে ঘাড় নেড়ে বলে, মোটেই না, মার ছবি তো বাপি সব ফেলে দিয়েছে। সুসীমা আহত গলায় বলে, এটা খুব অন্যায় করেছে তোমার বাপি। তোমার মার মুখ তোমার মনে থাকবে না। সাগর একটু মিয়ে গিয়ে বলে, আমার মা যে দুষ্টু পাজি। হোক, তবু মাকে ভক্তি করতে হয়, ভালোবাসতে হয়। সাগর একটু মলিন মুখে বলে, বাপি এলে আলমারি থেকে অ্যালবামগুলো বার করে নেব, দেখাবো। সুসীমা আবার এখন মনে মনে হাসে। মালতীর মতো ভাষায় মনে মনে বলে, আমার কপাল, তাই সেই বেহেড মেয়ে মানুষটার ছেলেকে আমি মাতৃভক্তি শেখাচ্ছি। সুরেশবাবু তার অফিস রুম আলো করে বসে আছেন। ঝড়ের মতো গিয়ে পড়ল সাগর, জ্যাঠামশাই, বাপির আলমারি খুলে দাও, অ্যালবাম নেব। সুরেশবাবু হতচকিত, কিসের অ্যালবাম? জানি না, আন্টি দেখবে, তুমি শিগগির দাও বলছি। সুরেশবাবু বিপন্ন মুখে বলেন, ওসব কিসে আছে জানি না তো বাবা। আমি জানি, উঁচু আলমারিতে, তুমি চাবিটা দাও না। বাপি তো দুদিন পরেই এসে যাবেন বাবু, এখন আর ওসব নাড়াচাড়া কেন? এরপরও সাগর নিজ মূর্তি ধরবে না, এ তো হতে পারে না। সাগরের চোখে আগুন জ্বলে ওঠে। সাগর তীব্র হয়ে বলে, তুমি দাও বলছি, আন্টি দেখবে, আর তুমি দেবে না। দমদম এয়ারপোর্টে প্লেন এসে থামল। হুড়মুড়িয়ে নেমে আসতে চায় সবাই। নামার সময় সকলেরই ভঙ্গিতে ক্ষিপ্রতা। শান্তনুও নামল দ্রুত ভঙ্গিতে, অবশ্য লাইনের আইন মেনেই। পাখি হয়ে উড়ে আসাটাও ক্রমশ এত অভ্যস্ত হয়ে যাচ্ছে অভিজাতদের যে সেই আশাটা মনের গতির থেকে অনেক পিছিয়ে গিয়ে অধৈর্য অপেক্ষার স্বাদই এনে দিচ্ছে। তাই শান্তনু চ্যাটার্জির মনে হচ্ছিল, জটায়ু ডানা ঝিমিয়ে যাচ্ছে কেন? এখন এই দণ্ডে আরো দ্রুত উড়ে গিয়ে সাগরের কাছে পৌঁছে যেতে পারলে ভালো হয়, কিন্তু উপায় নেই। কাজ বড় নিষ্ঠুর শাসক। কলকাতায় কিছু কাজ আছে ঘন্টা কয়েকের মতো, অতএব সেসব সেরে ট্রেনই ধরতে হবে। আসার আগে ছেলেটা বাপি কেন চলে যাবে, বাপি কেন চলে যাবে করে চেঁচিয়ে চেঁচিয়ে জ্বর এনে ছেড়েছিল। সে অবস্থাতেই চলে আসতে হয়েছে। পরে অবশ্য সুরেশবাবুর চিঠিতে জেনেছে শান্তনু, ভালো হয়ে গেছে সাগর, এবং কাগজের বিজ্ঞাপনের সূত্রে তার এমন একজন পরিচর্যাকারিণী পাওয়া গেছে যেমনটি নাকি বহুজন্মের পুণ্য ফলেই মেলে। নানা জায়গায় ঘুরেছে শান্তনু। এই 6 মাসের মধ্যে সুরেশ ঘোষের মাত্র 2খানা চিঠি তার হাতে পৌঁছেছে। প্রথমখানায় নানা কথার মধ্যে ওই পুণ্যফল প্রাপ্তির সংবাদ, দ্বিতীয়খানায় শুধু পুণ্যচরিত কাহিনী। অতিমাত্রায় ভাবপ্রবণ লোকটার ভাবের আতিশয্য দেখে মনে মনে হাসলেও বেশ একটু নিশ্চিন্তও হয়েছিল শান্তনু। যাই হোক, সাগরজয়ী শিশু মনস্তত্ত্ব অভিজ্ঞা শিক্ষিতা মহিলাকে ভালো মনে গ্রহণ করেছে, এই ঢের। সমস্যা তো ওইখানেই, সাগরের জন্য যারা প্রাণপাত করছে, সাগর তাদের নিচ্ছে না। সাগর তাদের প্রাণপাতের উপর পদাঘাত করছে। মালতী আর গণেশ যে কত মার খায়। সাগর চায় বাপি সারাক্ষণ তার কাছে থাকুক, তার সঙ্গে লুডো খেলুক, বল খেলুক, গল্প বলুক, বেড়াতে নিয়ে যাক, খাইয়ে দিক, ঘুম পাড়াক। এ দুরন্ত চাহিদা মেটাবার ক্ষমতা তো আর এক বিরাট কোম্পানির বিশিষ্ট চ্যাটার্জি সাহেবের হতে পারে না। তবু ছুটির দিনগুলো তো সম্পূর্ণই উৎসর্গ করে দেয় সে ছেলের চরণে। কিন্তু বয়স যত বাড়ছে, চাহিদাও তো ততই বাড়ছে। ক্রমশ শিক্ষা দীক্ষাও প্রয়োজন জাগছে। তাই কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, কিন্তু শান্তনু দেশে থাকতে একটাও ঠিক মতো লাগেনি। সুরেশবাবুর নাম ঠিকানা দিয়েই বিজ্ঞাপনটা দেওয়া, যদিও ঠিকানাটা শান্তনুরই। সুরেশ ঘোষের আর ঘরবাড়ি কোথায়? ইদানিং বলছিল সুরেশ ঘোষ, সাহেব, আপনার নাম দিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা দিলে বোধহয় ভালো সাড়া পাওয়া যেত। যাক, সুরেশ ঘোষের নামেও ভালো সাড়া পাওয়া গেছে তাহলে শেষ পর্যন্ত। সুসীমা দেবীর গুণমুগ্ধ সুরেশ ঘোষের চিঠির উচ্ছ্বাস থেকে 75 ভাগ বাদ দিলেও যা থাকে মন্দ নয়। তবে বলা যায় না সরল ভদ্রলোক কোনো ভয়ঙ্কর ঘরের মহিলার কবলে পড়েছে কিনা। আশ্চর্য, এত কথা লিখেছে সুরেশ ঘোষ, অথচ মহিলাটির বয়স কি রকম, সধবা না বিধবা, নাকি বুড়ি আই বুড়ি, সেসবের কিছুই লেখেনি। তবে তার যত্নে সাগরের স্বাস্থ্য ফিরেছে, এটা আসার কথা।
আর একটা বেলা পরেই দেখতে পাওয়া যাবে এ চিঠির কতটা সত্যি, কতটা অতিশয়োক্তি। ট্যাক্সিতে উঠে বুক পকেট থেকে পার্সটা বার করে তার খাস থেকে সাগরের ফটোখানা বার করলো শান্তনু। বহুবার দেখা, বলতে কি প্রায় রোজ রাত্রেই দেখা এই ছবিটা আবার নতুন করে দেখতে ইচ্ছে হলো। ছেলে তো কিছুতেই স্থির হয়ে বসতে চায় না, ছবি তুলতে গেলেই মুখ ভ্যাংচায়, দাঁত বার করে। অনেক কষ্টে এই একখানা ভালো ছবি করা হয়েছিল ওর, তারই এক কপি সঙ্গের সাথে করে নিয়ে গিয়েছিল শান্তনু। ছবিটা দেখতে দেখতে যখন ভয়ানক মন কেমন করে উঠত, তখন কতদিন ভাবতে চেষ্টা করত শান্তনু, সারার গর্ভজাত ওই ছেলেটা এভাবে আমার মন প্রাণ দখল করে বসলো কি করে? কেন আমি ওর জন্য এমন উতলা হই? কেন মনে হয় ওই ছেলেটাই আমার জীবনের সার? প্রকৃতিরই এক আশ্চর্য পরিহাস বই কি। সারা যখন চলে গেল, আমি তো ওকে ঘৃণা করতে চেষ্টা করেছিলাম, বিদ্বেষের চোখে দেখব ভেবেছিলাম, কিন্তু সে চেষ্টা ভাবনা ধোপে টিকল না। আমার পিতৃস্নেহ বরং শতধারায় উপচে পড়ে মাতৃপরিত্যক্ত হতভাগ্য শিশুটাকে ভাসিয়ে দিল, ভিজিয়ে দিল। মমতায় মরে যেতে লাগলাম আমি ওর জন্যে। অথচ ছেলেটার জন্মের সূচনা থেকেই তো সারা মোহিনী মূর্তি পরিত্যাগ করে বাঘিনী মূর্তি ধরেছিল। সে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। ডিব্রুগড়ের চাকরি ছেড়ে দিয়ে সারাকে নিয়ে যখন আমি ভাগ্যান্বেষণে অকুলে ভেসেছি, তখন সারার কি মূর্তি! একাধারে প্রিয়া, জায়া, বান্ধবী, জননী। হ্যাঁ, জননীও। সারা আমায় সাহস জুগিয়েছে, উৎসাহ দিয়েছে। আর তারই দূরতম এক আত্মীয় মরিস সাহেবকে ধরে আমাকে তেল করেই মস্ত কাজটা পাইয়ে দিয়েছে। কিন্তু মরিসকে দেখেই সারা যেন হঠাৎ বদলে গেল। সারা যেন এতদিনে হঠাৎ তার অভীষ্টকে খুঁজে পেল। আর সেই থেকেই ক্রমশ অশান্তির মাত্রা বেড়ে উঠতে লাগলো, বেড়ে উঠতে লাগলো উচ্ছৃঙ্খলতা। অতএব তখনই আমি প্রশ্ন তুললাম, মরিসকে যদি তার দরকার ছিল, তাহলে আমার একটা সাজানো জীবনের ছন্দ ভেঙে গুরু করে দিয়ে আমাকে আমার জীবন, সমাজ, আত্মীয় স্বজনের ভালোবাসা সবকিছু থেকে বিধ্বস্ত বিচ্ছিন্ন করে দিয়ে আমার স্কন্ধে ভর করেছিলে কেন? এই প্রশ্নে ও আরো ক্ষেপে উঠল, আমাকে মিথ্যাচারী শয়তান বলে কাঠগড়ায় দাঁড় করালো, আর চূড়ান্ত মাতাল হয়ে যা তা করতে শুরু করলো। যাগ্গে, ওর কথা ভাবতে প্রবৃত্তি হয় না, শুধু অবাক হয়ে যাই যখন দেখি তারই রক্তমাংসে গঠিত, তার চেহারার চিহ্নে কলঙ্কিত ওই ছেলেটা আমার এতখানি কেড়ে নিয়েছে। যখন ও জন্মালো, তখনও তো সারা সম্পর্কে আমার আশা একেবারে নির্মূল হয়নি। ডাক্তার বলেছিল অনেক মেয়ে গর্ভাবস্থায় এরকম ক্ষেপে যায়, উগ্রমূর্তি হয়ে ওঠে, প্রসবের পর সেরে যায়। সেই আশ্বাসটা ছিল তখনও মনের মধ্যে। তাই শখ করে সাগর পাড়ের দুহিতার সন্তানের নাম রেখেছিলাম সাগর। ডাক্তারের আশ্বাস ধূলিসাৎ করে দিয়ে সারা উত্তরোত্তর উগ্র, উচ্ছৃঙ্খল আর মাতাল হয়ে উঠতে লাগলো। তখন আমি ওই ছেলেটার দিকে আক্রোশের দৃষ্টিতে তাকিয়ে ভেবেছি, আমার চেহারার লেশমাত্র পাইনি কেন ও? আরও কুটিল সন্দেহে ওর প্রতি নিষ্ঠুর হতে চেষ্টা করেছি, কিন্তু সে সন্দেহ দানা বাঁধবার অবকাশ তো পাইনি। ওর যখন জন্মের সূচনা, তখন কোথায় ওই রাস্কেল মরিসটা, আর কোথায় সারা? সারা তো তখন প্রিয়া, জায়া, বান্ধবী এবং জননীর ভূমিকায় এখানে সেখানে। ছেলেটা আমারই, আমার জীবন বৃক্ষের প্রথম ফল। তাই ছেলেটা আমার বুক জুড়ে চেপে বসে গেছে। কিন্তু ক্রমশই বুক জোড়া দুশ্চিন্তাও এনে দিচ্ছে। প্রথম প্রথম মনে হতো মা ছাড়া শিশু দাস দাসীর কাছে মানুষ হচ্ছে, এরকম জেদি আবদারে তো হবেই। কিন্তু ক্রমশই আমার ভয় জন্মে যাচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছি ও ওর মায়ের মতোই জেদি, একগুঁয়ে স্বার্থপর নিষ্ঠুর হয়ে উঠছে, মায়ের মতো মতলববাজও। ও যখন কিছু বাগাবার চেষ্টা করে, তখন ও দেবশিশুর ভূমিকা নিতে পারে, যেমন পেরেছিল ওর মা। একজনের জীবনবৃন্ত থেকে ফুটন্ত ফুলটি ছিঁড়ে কেড়ে নেবার চেষ্টায় সারাও তো পবিত্র দেবদূতির মূর্তি নিয়ে দেখা দিয়েছিল আমার চোখে। নিজেকেও আমি ক্ষমার যোগ্য মনে করি না, তবু দেখে বিস্মিত হই। আমার সারা প্রাণ জুড়ে সারার ছেলে, ওকে কি করে মানুষ করে তুলতে হবে, সৎ সভ্য করে তুলব, এই বিষয়ে আমার দিন রাত্রিগুলো পীড়িত ক্লিষ্ট হয়ে আছে। ছবিটা আবার ভালো করে দেখতে থাকি শান্তনু। আমি কি চায়ের পেয়ালায় ঝড় তুলছি? এইটুকু তো শিশু, এর সম্বন্ধে এতই বা ভাবছি কেন? ছেলেবেলায় কত ছেলে কত দুষ্টু থাকে। সুরেশবাবুর উচ্ছ্বাস আর আশ্বাস ভরা চিঠিখানা অনেক অনেক বারের পর আরও একবার চোখের সামনে খুলে ধরল। এতদিনে আশা হইতেছে সাগর বাবা জীবনের সম্বন্ধে দুশ্চিন্তার আর কোনো কারণ থাকিতেছে না। দিনে দিনে যা আশ্চর্য পরিবর্তন দেখিতেছি, মনে হয় বড় ঘরের মহিলা,
বাড়ির উপর রাগ অভিমান বশত চলিয়া আসিয়া এ চাকুরি গ্রহণ। সেই আশ্চর্য পরিবর্তন সাধিনী, আশ্চর্য ক্ষমতাময়ী বড় ঘরের মহিলাকে দেখবার জন্যে অস্থির হয়ে ওঠে শান্তনু। তার স্থির বিশ্বাস, নিশ্চয়ই কোনো স্কুল মিস্ট্রেস ছিলেন মহিলা, হয়তোবা কোনো রিফরমেটরি স্কুলের। রোদ উঠেছে চড়া। পোস্ট অফিস থেকে ফিরছিল সুসীমা, দুটো চিঠি আর একটা বই নিয়ে। বইটা পোস্টে আনিয়েছে, শিশু মনস্তত্ত্ব সম্পর্কিত বই। এসে পর্যন্ত এই ব্যবস্থাই চালু রেখেছে সুসীমা। এসে পোস্ট অফিসে নিজের নাম ঠিকানা লিখে রেখে গিয়েছিল এবং ব্যবস্থা করেছিল সপ্তাহে 3 দিন করে ও নিজেই এসে চিঠির খোঁজ করে যাবে। এ এক খেয়াল, কোথায় রয়েছি বাড়িতে জানাবে না। এসে মাকে জানিয়েছিল বাড়ির মালিক বিদেশে, বাড়ির ঠিকানা সম্বন্ধে এখনো সঠিক হয়নি, আপাতত তোমরা পোস্ট অফিসের কেয়ারেই চিঠি দিও, পরে সঠিক ঠিকানা জানাবো। সেই সঠিকটা আর জানানো হয়নি, ওই আপাততের পিরিয়ডই চলছে। সুসীমা দাদাকে, বৌদিকে কি মাকে চিঠি লেখে, সেটা নিয়ে পোস্ট অফিসে চলে যায়। নিজের কোনো চিঠি এসেছে কিনা খোঁজ করে নিয়ে আসে। আজ মা আর দাদা দুজনের চিঠি একসঙ্গে এসেছে, যদিও আলাদা আলাদা তারিখে লেখা। 2 দিন আসা হয়নি তাই পড়েছিল। মা লিখেছেন, তুমি তো এ যাবৎ সঠিক কোনো ঠিকানা দিলে না। জানি না কোথায় আছো, কিভাবে আছো। তোমার বয়স হয়েছে, স্বাধীনতা আছে, কাজেই আমার কিছু বলার অধিকার নেই। তবে তোমার বুদ্ধি বিবেচনার উপর আস্থাও আর আমার নেই, কাজেই খুবই উদ্বিগ্ন আছি। তোমার দাদাকে বারংবার অনুরোধ করেছি একবার ওখানে গিয়ে তোমার খোঁজ করে আসতে, সে অনুরোধে কান দেয় না। আমারও তো বেশি বলার মুখ নেই, তুমি তার বালিকা কুমারী বোন নও। বৌমা তো আমার উদ্বেগ দেখলে ব্যঙ্গ হাসি হাসে। কি করব, আমার হয়েছে শাকের করাত। ভগবান আমায় একবার বন্ধনমুক্ত করে সুখের সাগরে ভাসিয়ে আবার যে এমন করে বন্ধনগ্রস্ত করবেন তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। যাই হোক, তুমি একটা ঠিকানা জানিয়ে নিশ্চিন্ত করবে। যে শিশুটির রক্ষণাবেক্ষণ করছো তার উন্নতি হচ্ছে, স্বাস্থ্য ভালো হচ্ছে, তোমায় ভালোবাসে জেনে সুখী হলাম। তবে তোমার এই লক্ষ্মী হয়ে ভিক্ষে মাগা দেখলে আমার মাথা ঠিক থাকে না। আজ কোথায় তোমারই চারিদিকে দাসদাসী পরিচর্যা করবে, নিজের রাজত্বে রাজত্ব করবে, তা নয় এই হীন দাস্যবৃত্তি। সকলেই আমার অদৃষ্ট। ইতি, আশীর্বাদিকা মা। এই চিঠিটি অবশ্যই খামে, দাদার চিঠিটা পোস্ট কার্ডে। দাদার ভাষাটা হচ্ছে, তোমার জন্য মা সর্বদাই দুশ্চিন্তিত। নিয়মিত চিঠি দিয়ে এবং ঠিকমতো ঠিকানা দিয়ে মার চিন্তা দূর করবে। আশা করি কুশল, দাদা। দাদার চিঠিটা পড়ে একটু কৌতুকের হাসি ফুটে উঠল মুখে। মা উদ্বিগ্ন, মার দুশ্চিন্তা দূর করো। সাইকেল রিক্সা করেই পোস্ট অফিসে যায় আসে সুসীমা। চিঠি দুটো ফেরার পথে রিক্সাতেই পড়া হয়ে গেল। পড়া শেষে ব্যাগে পুরে ফেলে সামনের পথের দিকে তাকিয়ে দেখল, সোজা গেলে স্টেশনে পৌঁছে যাওয়া যায়। চ্যাটার্জি সাহেবের পদস্থ কোয়ার্টার্সে যেতে হলে ডাইনে বাঁক নিতে হয়। সুসীমা যদি ওই ডাইনের মোড়টা না ফেরে, যদি সোজা চলে যায়, থাকার মধ্যে একটা সুটকেস, খান কয়েক শাড়ি, জামা, মস্ত একটা মাথা ঘামাবার মতো কিছু নয়। চলে গেলে কি হয়? হঠাৎ বুকের মধ্যে তোলপাড় করে উঠল। বেরোবার সময় সাগরকে ABCD লিখতে বলে এসেছে এবং চালাক ছেলে সাগর সঙ্গে সঙ্গে শর্ত আরোপ করেছে, তাহলে তুমি টফি আনবে। সাগরের সেই টফির ঠোঙা সুসীমার হাত ব্যাগের মধ্যে। আর সকালবেলা সুরেশবাবু ছেলে মানুষের মতো বলে বসেছিলেন, বাজারে হঠাৎ ভালো ইলিশ দেখলাম মা, নিয়ে এলাম। রান্নার সময় তুমি যদি ওই ভাগ্যধরটাকে একটু দেখিয়ে দাও, শুধু ওর হাতে পড়লে দফা শেষ করে দেবে। বেচেলার মানুষ, কে বা কবে যত্ন করে খাইয়েছে, অথচ মানুষটা খেতে টেতে ভালোবাসেন। মায়ের বসেই সুসীমা বাজার থেকে এটা ওটা আনতে বলে এবং রান্না তদারকও করে একটু। আর সেই প্রত্যাশা নিয়ে বলেই ফেলেছেন ভদ্রলোক লজ্জার মাথা খেয়ে। সুসীমা সেই প্রত্যাশার মুখে ছাই দেবে? তাই এভাবে হঠাৎ চলে যাওয়াটা তখন অবাস্তব মনে হলো। আমি এত নার্ভাস হচ্ছি কেন, ভাবল সুসীমা। নিজেকে তো এত ভীরু মনে হয়নি এতদিন। সাগর নামের ওই বাচ্চাটার বাপের সঙ্গে দেখা হয় আমার এত ভয় কিসের? বাড়ি ঢুকতেই সুরেশবাবু যাকে বলে হন্তদন্ত হয়ে বলে ওঠেন, মা এসে গেছো? এতক্ষণ আমি একা একা। সুসীমার ভয়ে প্রাণ উড়ে যায়। সাগরের হঠাৎ কোনো অসুখ করেনি তো? তাকিয়ে থাকে চুপ করে, কথা বলতে পারে না। সুরেশবাবু ওই ভাবান্তর লক্ষ্য করেন না, সেইভাবেই বলে চলেন, সাহেবের তো পরশু প্লেনে আসার কথা, আজই এসে গেছেন হঠাৎ। সাহেবের তো পরশু প্লেনে আসার কথা,
আজই এসে গেছেন হঠাৎ। তুমি বেরোবার পরই ট্রাঙ্ক টেলিফোন। বললেন হঠাৎ একটা টিকিটের সুবিধা হওয়ায় 2 দিন আগেই। গলার স্বরটা শুনে হঠাৎ যেন বিশ্বাস হচ্ছিল না। একটু দম নেন ভদ্রলোক। আবার বলেন, কিন্তু কলকাতায় কিছু কাজ আছে, সেটা সেরে নিয়ে যে গাড়িটা পাবেন চলে আসবেন। বললেন বাইকারে আসতে পারতেন। মানিকজি না কে যেন আসছে, কিন্তু তাতে হয়তো দেরি হতে পারে। ওদের সুবিধে মতো তো, তাই ট্রেনেই। তোমার কথা খুব আগ্রহ করে জিজ্ঞেস করছিলেন। এতক্ষণে একটা কথা বলে সুসীমা। আমার কথা? আমার কথা তিনি কি জানেন? সুরেশবাবু বিগলিত হাস্যে বলেন, সবই জানেন। আমি বুঝি আমার মায়ের কথা লিখতে ছেড়েছি? নিজের নামকরা সেই ঘরটায় এসে বসে সুসীমা। এখানেই তার দৈনন্দিন জীবনের সব সরঞ্জাম। ব্যাগটা রাখল, টপি ঠোঙাটা বার করে নিল। সাগরকে ডাক দিল না, নিজেই গেল ওর সন্ধানে। বলা বাহুল্য, হাতের লেখার খাতা যে অবস্থায় ছিল সে অবস্থাতেই পড়ে আছে। ভিতর বারান্দার পেছনে রান্নাঘরের লাগোয়া বাগান থেকে সাগর এবং গণেশের উদ্দাম কলরল ভেসে আসছে। কান পাতল। না, কলহ নয়, উল্লাস। শুনতে পেল, কি মজা, কি মজা, বাপি আজ আসবে, কি মজা। গণেশও চেঁচাচ্ছে, সাহেব আসবেন, কি মজা। সুসীমা এগিয়ে গিয়ে তাকালো। দুজনই ঊর্ধ্ববাহু হয়ে উদ্দাম নৃত্য করছে। গণেশ সাগরের থেকে 2.5 গুণ বড় হলেও ভঙ্গিতে পার্থক্য একই। সুসীমার মনে হলো, সুসীমাও যদি ওদের ওই উল্লাস নৃত্যে শরিক হতে পারত। সুসীমাকে দেখেই সাগর ছুটে এসে জড়িয়ে ধরল। আন্টি, আন্টি, আজ বাপি আসবে, তুমি আমার বাপিকে ভালোবাসবে? দেখা হলো, নির্জনে নয়, একান্তে নয়, একেবারে হাটের হট্টগোলে। উপায় ছিল না। ঠাকুর, চাকর, মালি, ঝি, সুরেশবাবু, এই সমবেত সভার মধ্যে সবলে টানতে টানতে নিয়ে এলো সাগর তার আন্টিকে। বাপি, এই দেখো আন্টি আসছিল না, আমি না টানতে টানতে নিয়ে এসেছি। আশ্চর্য, ভয়ানক একটা কিছু ঘটল না। আকাশের নক্ষত্ররা খসে পড়ল না। পৃথিবীটা ভূমিকম্পে ওলটপালট হয়ে গেল না। এমনকি পায়ের তলা থেকে মাটিটা ধসে পাতালেও নেমে গেল না। শান্তনু তাকিয়ে দেখল সুসীমা দেবীকে, সুসীমা সাহেবকে। কিন্তু চ্যাটার্জি সাহেবকেই তো জানে সে। শান্তনু বলে কে কবে ডেকেছে? বাদে বন্দনা। একসময় শান্তনুকে সেই বন্দনার মুখোমুখি হতে হলো। হাটের হট্টগোলে নয়, হঠাৎ পেয়ে যাওয়া একটু নিরালার অবকাশে। শান্তনু অভিভূতের মতো বলল, বন্দনা, এই কি দয়া তোমার? বন্দনা ঠোঁটের কোণায় একটু তিক্ত হাসি মাখিয়ে বলল, দয়া? দয়ার কথা উঠছে কোথা থেকে? কতদিন আর ভাইয়ের ঘাড়ে চেপে থাকা যায়? পয়সা কড়ির তো দরকার। হয়ে গেলাম সাহেব বাড়ির ছেলের আয়া। মাসে মাসে 300 টাকা মাইনে, খাওয়া থাকা উচ্চমানের। মন্দ কি? বন্দনা। শান্তনুর ঠোঁট কাঁপছে। শান্তনুর ভিতরের চাঞ্চল্য ভিতরে থাকতে চাইছে না। শান্তনু পড়ে থাকা একটা টুলের উপর বসে পড়ে বদ্ধ গভীর গলায় বলে, বন্দনা, এর থেকে আরো অনেক অনেক বেশি ধিক্কার আমার প্রাপ্য। নিজেকে ধিক্কার দেবার ভাষা আমি নিজেই পাই না, তবু জিজ্ঞেস না করেও পারছি না, এটা কি করে সম্ভব হলো? বন্দনা অন্যদিকে চোখ রেখে আবছা গলায় উত্তর দিল, বললাম তো চাকরির দরকার হচ্ছিল। এটা তো বিশ্বাসের বাইরের কথা। তাহলে কোনটা বিশ্বাসের? বন্দনা আবার বাঁকা হাসির চেষ্টা করে বলে, তাহলে কোনটা বিশ্বাসের? সাহেবের বউ মরেছে শুনে করুণা পরবশ হয়ে তার মাতৃহীন শিশুর আয়গিরি করতে এলাম? আমার কোনোটাই বিশ্বাসের বলে মনে হচ্ছে না বন্দনা। শান্তনু হঠাৎ বন্দনার 2 কাঁধ চেপে ধরে খাদে নামা গলায় বলে ওঠে, এই তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছ, তোমাকে ছোঁয়ার মধ্যে পাচ্ছি, তবু বিশ্বাস হচ্ছে না এটা সত্যি। মনে হচ্ছে স্বপ্ন, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। ওই চেপে ধরা হাতের নিচে থেকে সরে যাবার চেষ্টা করে আস্তে বলে সুসীমা দেবী নামের বন্দনা, ছোঁয়ার মধ্যে না পাওয়াই ভালো। দাসী চাকররা হঠাৎ দেখতে পেলে ভাববে বিলেত ঘুরে এসে সাহেবের তো খুব উন্নতি হয়েছে দেখছি। ছেলের আয়ার গলা ধরছেন। বন্দনা, তুমি আমায় যা খুশি যত খুশি বলো, আমায় অপমান করতে পারবে না। শুধু তোমায় একবার বলতেই হবে, কেন এখানে এসেছো তুমি? কেন সারার ছেলেকে এমন প্রাণপাত করে মানুষ করে তুলছ? বন্দনা এখন নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, বাহ, আসল কথাটা সাহেব মানতে না চাইলে আমি কি করব? ডিব্রুগড়ের চ্যাটার্জি সাহেবের সেই বড় সাধের দ্বিতীয় পক্ষের মেম বউ কেটে পড়েছে।
সাহেব তার ছেলেকে মাতৃহীন বলে চালিয়ে বেশি মাইনে টোপ ফেলে লোক চাইছে। এসব আমি জানবো কেমন করে? জগতে আর কোনো চ্যাটার্জি সাহেব থাকতে পারে না? শান্তনু আবার ওর বাহুমূল চেপে ধরে বলে ওঠে, তুমি বলতে চাও তুমি না জেনে এখানে এসে পড়েছিলে? বন্দনার মুখ লাল হয়ে উঠেছে। বন্দনা এখন যেন আর চেষ্টাকৃত সমাহিত ভাবটা রাখতে পারছে না। বন্দনা প্রায় উত্তেজিত গলায় বলে, আমি কিছুই বলতে চাই না শান্তনু, শুধু যেতে চাই। কালই আমি চলে যাব। হাতটা ছেড়ে দিলে ভালো হয়। শান্তনু তবু ছাড়ে না, তেমনি শক্তভাবে চেপে ধরে বলে, না ছাড়ব না। কেন তুমি এভাবে এলে? কেন এতদিন রইলে? এর জবাব দিতেই হবে তোমায়। বন্দনা হঠাৎ সরাসরি মুখ তুলে তাকায়। একটুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে আসতে বলে, যার জবাব নিজেই জানি না সে আর কি করে দেব? বন্দনা, তবু কি মনে হয় জানো, তুমি জেনে বুঝে আমাকে দয়া করতেই এসেছিলে। বন্দনা আসতে বলে, তা ঠিক নয় শান্তনু, অত মহৎ আমি নই। বিজ্ঞপ্তিটা দেখেই হঠাৎ যেন মাথার মধ্যে কি হয়ে গেল। ডিব্রুগড়ের ইঞ্জিনিয়ার সাহেব কোথায় কোথায় ঘুরলো, কোথায় গিয়ে বসলো, সবই কেমন করে যেন জানা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম, সুযোগ যখন একটা জুটে যাচ্ছে, গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করি, এত আদরের মেমগিন্নিকে রাখতে পারলে না? সে হঠাৎ মরল যে। বন্দনা হঠাৎ একটু হেসে বলে ওঠে, একেবারে রঙ্গমঞ্চে প্রতিহিংসা পরায়ণা খলনায়িকার মতো আর কি। কিন্তু এসে দেখি পরিস্থিতি উল্টো। তারপর আর কি, অদ্ভুতভাবে জড়িয়ে পড়লাম। সতীনের ছেলের মায়ার বন্ধন কাটিয়ে উঠতে পারছি না। বন্দনা, অনেক কিছুই হয়তো শুনেছ, তবু সবটা তো শোনোনি। সব বলতে ইচ্ছে করছে তোমায়। বন্দনা নির্লিপ্ত গলায় বলে, লাভ কি শান্তনু? আর তো আমরা সেখানে নেই, যেখানে পরস্পরের কাছে মনের কথা বলতে ইচ্ছে করে। শান্তনু হঠাৎ জেদের গলায় বলে, আবার আমরা সেইখানে ফিরে যেতে পারি না বন্দনা? মাঝখানের এই দুঃসহ দিনগুলো আবার ঘষে মুছে ফেলতে পারি না? সারা যেদিন আমার জীবনের শনি হয়ে সামনে এসে দাঁড়িয়েছিল, ঠিক আগের দিন থেকে আবার শুরু করি এসো বন্দনা। মনে করো, ভয়ঙ্কর একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে চলে এসেছি আমরা। বন্দনা শান্ত গলায় বলে, এটা একেবারে অতি নাটকীয় হয়ে যাচ্ছে শান্তনু। একসময় যাই ঘটুক, এখন আর তুমিও পাগল নয়, আমিও পাগল নই। চলো ওদিকে। হঠাৎ যদি কারো চোখে পড়ে সে ভালো বলবে না। শান্তনু আবার জেদের গলায় বলে, পড়ুক চোখে। আমি আমার নির্বুদ্ধিতার ইতিহাস ব্যক্ত করব সকলের কাছে। আমি ওদের কাছে তোমার সত্য পরিচয় দিয়ে দেব। বন্দনা হঠাৎ কঠিন হয়, কঠিন গলাতেই বলে, কি সত্য পরিচয় দেবে তুমি আমার? একসময় বন্দনা নামের এই মেয়েটা ডিব্রুগড়ের চ্যাটার্জি সাহেবের মিসেস ছিল। ভারী খাতির ছিল মিসেস চ্যাটার্জির সেই শহরের শহুরে সমাজে। হঠাৎ একদিন অন্য কোন এক অফিসার সাহেবের ম্যামকে দেখে চ্যাটার্জি সাহেব উন্মাদ হয়ে গেল, বাহ্যজ্ঞান হারালো, উঠতে বসতে গঞ্জনা দিতে শুরু করলো তার নিজের মিসেসকে। ডিভোর্স আদায় করবার জন্য আদা জল খেয়ে লাগলো, আর শেষ অবধি করে তবে ছাড়লো। বলবে এসব? বলবে? সেই হতভাগ্য সাহেব বেচারার জীবন অতিষ্ঠ করে দিয়ে দুটো বিবাহ বিচ্ছেদের দলিলের উপর পা দিয়ে দাঁড়িয়ে তোমরা দুই উন্মাদ নারী পুরুষ একটা নতুন বিয়ের দলিল গাঁথলে। আর তারপর? বন্দনয় নিরালা জায়গাটা থেকে সরে আসতে আসতে বলে, যা হয় না তা নিয়ে বাজে ভাবনা ভেবে লাভ নেই শান্তনু। মানুষ গায়ের গহনা নয় যে তার একটা ডিজাইন আগুনে গলিয়ে ভেঙে আবার তা দিয়ে নতুন ডিজাইনের গহনা বানানো যাবে। আমি কাল সকালেই চলে যাব। কিন্তু চলে যাব বলে ঘোষণা করলে কি যাওয়া এত সহজ? সহজ হতো যদি সত্যিই সেই সত্য ইতিহাসটা ব্যক্ত করতে পারত সুসীমা নামের ছদ্মবেশে ঢাকা বন্দনা। কিন্তু তার চাইতে কঠিন কাজ আর কি আছে? অথচ আর একটা দরজা কঠিন করে তুলছে দুর্ধর্ষ দুর্বার সাগর চ্যাটার্জি। ঘুম থেকে উঠেই তার উদ্দাম ডাক সারা বাড়িটা তোলপাড় করে তোলে। আন্টি, তুমি কাল আমার কাছে শুলে না কেন? তুমি মিথ্যে কথা বললে কেন? কেন বললে পরে শোবো? ছেলেটার আন্টি কি তখন ওর সঙ্গে কথা বলবে না? নাকি নিজের ঘরে দরজা আটকে বসে থাকবে? বাড়িতে আরো অনেক চোখ আছে। সাহেব ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই ছেলের নার্সের এই উৎকট পরিবর্তন কি চোখে পড়বে না তাদের? সুসীমার খোলসটা ছিঁড়ে খুঁড়ে ওদের চোখের সামনে ছড়িয়ে ফেলে দিয়ে চলে যাবে কি সুসীমা? তা হয় না। যা খুশি হওয়ানো গেলে তো শান্তনুর প্রস্তাবও গ্রহণীয় হতে পারত। নতুন করে গাঁটছড়া বেঁধে আবার সেই ৮ বছর আগের একটা তারিখ থেকে শুরু করা যেত। বড় দুঃসহ গোলমেলে অবস্থা। কিন্তু এ অবস্থা তো বন্দনার নিজেরই সৃষ্টি। বন্দনা বলল, বাহ, কাল তো তুমি তোমার বাপের কাছে শুয়েছিলে।
বাপি তো শোয়নি, বাপি তো সোফায় বসেছিল সারা রাত্রির। সুসীমার মধ্যে বন্দনা একটু কেঁপে উঠল। তারপর চট করে দিব্যি সুসীমা হয়ে গিয়ে বলে, আর তুমি বুঝি সারা রাত্রির বসে থেকে পাহারা দিচ্ছিলে? আমি দেখেছি, বাপি খালি খালি সিগারেট খাচ্ছে আর বসে আছে। এ সময় শান্তনু ঘর থেকে বেরিয়ে এলো, এসে দরজায় দাঁড়ালো। শান্তনুর মুখের চেহারায় তার শিশুপুত্রের কথার স্পষ্ট প্রমাণ। শান্তনুর মুখ শুকনো, চোখের কোলে কালি। শান্তনুর পরনে রাতের ঢিলে পোশাক, চুল এলোমেলো, চোখের দৃষ্টি বিষণ্ণ। সমগ্র চেহারায় একটা বিধ্বস্ত জীবনের ছাপ। সুসীমা তাকিয়ে দেখল, যেন হঠাৎ হোঁচট খেলো একটা। সুসীমা হোঁচট খেয়ে 8-10 বছর আগের একটা দিনে পৌঁছে গেল। দেখল ডিব্রুগড়ের সেই বাড়িটা, যেখানে বন্দনা নামের একটা মেয়ে আহ্লাদে ডগমগিয়ে ওই শান্তনুকে নিয়ে ঘর পেতেছে, উসলে উসলে সংসার করছে। সেই বাড়ির একটা দরজায় ঠিক এই রকম শান্তনুকে দেখতে পেল সুসীমা। ঠিক এই রকম পরনে ঢিলে পোশাক, মুখ শুকনো শুকনো, চুল এলোমেলো, শুধু চোখের দৃষ্টিতে তারতম্য, সে দৃষ্টিতে কৌতুকের হীরের ছটা। সমগ্র চেহারায় যেন বিজয়ীর উল্লসিত উদ্ধত্ত। সুসীমা দেখল বন্দনা স্নান হয়ে গেছে, ঝকঝকে মাজা ঘষা মুখ, ভিজে চুল পিঠে ছড়ানো, পরনে একখানা দেশি তাঁতের সবুজ রঙা শাড়ি, তার সঙ্গে লাল টুকটুকে হাতাকাটা ব্লাউজ। বন্দনার হাতে একটা গরম দুধ ভরা সসপ্যান, এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে। দরজায় দাঁড়ানো লোকটা বলে উঠল, আরে আরে, একটা মস্ত টিয়া পাখি কোথা থেকে উড়ে এলো? বন্দনা চমকে হাতের বাসনটা নামিয়ে রেখে ঘরের সিলিংয়ের দিকে তাকালো। কই, কোথায়? এই তো, এই তো সামনেই। কি মুশকিল, দেখতে পাচ্ছ না? এই এই, আয় আয় টিয়ে। বন্দনার তখন নিজের শাড়ি ব্লাউজের রঙের দিকে নজর পড়ল। বন্দনা বলে উঠল, সকালবেলা ঘুম থেকে উঠেই অসভ্যতা শুরু হয়ে গেল? ছুটি বলে বুঝি রাজ্যপথ পাওয়া হয়েছে? এতক্ষণে ঘুম ভাঙল সাহেবের? শান্তনু একটা হাই তুলে এলোমেলো চুলগুলো কপাল থেকে পেছন দিকে ঠেলে দিয়ে খুব গম্ভীর গলায় বলল, কি করা যাবে? মেম সাহেব রাত্রিরে সাহেবের ঘুমের বিঘ্ন ঘটায় কেন? বলল, কারণ তখনও সুখের গাছের শিকড় মাটির গভীরে, সেই গাছে সোনার ফুল হীরের ফল ফলছে। তখনও মেম সাহেব শব্দটা কৌতুকের যুগানদার। সাহেবের বউ মেম সাহেব। সেই নকল মেম সাহেব কটাক্ষে অমিয় ঢেলে বলে, দেখো ভালো হবে না বলছি কিন্তু। ভালো? হাই গড, যেদিন মাথায় টোপর পড়েছি সেদিন থেকেই তো ভালো হবার আশা ত্যাগ করেছি। আহা, জগতে যেন আর কেউ মাথায় টোপর পড়ে না। তারপর খুনসুটি আর খুনসুটি। দেখে বন্দনার মুখ লজ্জায় লালচে। বন্দনা বলছে, অনেক তো হলো সাহেব, এবার চায়ের টেবিলে বসার যোগ্য হয়ে এসো তবে। আর সেই সাহেব হাসতে হাসতে বলে গেল, ম্যাম সাহেব বড় বেরসিক। দুজনেই সমান রসিক হলে সংসারটা যে ভেসে যাবে। হি হি করে হেসে পাশের ঘরে চলে যায় বন্দনা। অবশ্য গৌরব করেই সংসার বলল। সংসার বলতে শুধু ওই দুটো আহ্লাদে ভাসা প্রাণী, বন্দনা আর শান্তনু। নতুন কোনো প্রাণীর আবির্ভাব ঘটেনি। তারপর সত্যিকার এক সোনালি চুল, সোনালি চোখ মেম সাহেবের পদার্পণ হলো ওদের এই ছন্দে গাঁথা জীবনখানির ওপর। আর কেমন করে কে জানে, সে ওই নকল মেম সাহেবের সুখের গাছটি উপড়ে ফেলে দিল শিকড় শুদ্ধ। বদলে গেল শান্তনু নামের ওই মানুষটা, বদলে গেল জীবন, বদলে গেল সমস্ত পৃথিবী। বিশ্বাস বলে যে একটা শব্দ ছিল একদার পুরনো পৃথিবীতে, সে কথা ভুলে গেল বন্দনা। সেই শিকড় ছেঁড়ার ইতিহাসের ছেঁড়া পাতাগুলো ফরফরিয়ে উঠছে সুসীমার সামনে। সুসীমা দেখতে পাচ্ছে বন্দনার মুখ বিরক্ত, বেজার। ওখানে তোমার এত কি? তাস খেলার নেশা না আর কিছুর নেশা? কতকগুলো জুয়ারির সঙ্গে মিশে তাস ধরে উচ্ছন্নে যেতে বসেছো তুমি, বুঝতে পারছো না? দেখতে পাচ্ছে শান্তনু মাথা চুলকিয়ে বলছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, আর কখনো যাব না। কিন্তু অন্য পাতা উঠছে। সেখানে বন্দনাকে দেখা যাচ্ছে আরক্ত, উত্তেজিত, লজ্জায় নয়, আবেশে নয়, রাগে, দুঃখে। বলেছিলাম, গোড়া থেকে বলেছিলাম, উচ্ছন্নে যেতে বসেছো তুমি। তখন হেসে উড়িয়েছ, নিজের উপর বড্ড বেশি আস্থা ছিল যে। এখন এখন কি বলবে? সুসীমা দেখল সেই শান্তনু জবাব দিচ্ছে উদ্ধত ভঙ্গিতে, আমি কারো কেনা চাকর নই, আমার যা খুশি আমি তাই করব। অন্য পাতা খুলে পড়ছে। বন্দনার মূর্তি বদলে গেছে। বন্দনা পাথরের পুতুলের মতো মুখে বলছে,
কি চাও তুমি? ওই অসভ্যটাকে নিয়েই ঘর করতে চাও? তাই করো তবে, আমায় বিদায় দাও, কলকাতায় পাঠিয়ে দাও আমায়। তখনও শুধু ওইটুকুই বলতে পেরেছিল বন্দনা। কারণ কারণ তার ঊর্ধ্বে আর কিছু ভাবা যায় তা সে ভাবতে জানেনি। অতঃপর সেটা সেই ভয়ঙ্করভাবে বদলে যাওয়া শান্তনুই জানালো। পালা বদলে গেল। শান্তনু নামের এক ভদ্র মার্জিত পুরুষ ওইটুকুতেই ক্ষান্ত হল না, একেবারে শেষ পর্যন্ত গেল। বন্দনা নামটাকে তার জীবন থেকে নির্বাসিত করে তবে ছাড়ল। কারণ সে তখন ভাবতে বসেছে, এতেই তার সুখ, এতেই তার আনন্দ। আর এখন এখন সে একটা ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। সুসীমা ওদিক থেকে ছেলের দিকে চোখ ফেরালো, বলল, কাল যা ঘুম পেয়েছিল আমার, বাব্বা, নড়তেই পারছিলাম না, বসে বসেই ঘুমিয়ে গেছি। সাগর তীব্র গলায় বলে, আজ শোবে বুঝলে, বাপিকেও আমার সব গপ্পগুলো বলতে হবে, বাপি কিচ্ছু গপ্প জানে না। সুসীমা শান্ত গলায় বলে, আর কি করে হবে ওসব, বাহ, আমি তো আজ চলেই যাব। চলে যাবে? সাগর ঝিকঝিকে হাসি এসে বলে, যা। বাহ, যাব না? আমার মার জন্য মন কেমন করছে আমার। সাগর স্বচ্ছন্দে বলে, তোমার মাকে চলে আসতে চিঠি লিখে দাও। বাহ, মা কেন তোমাদের বাড়িতে আসতে যাবেন? সাগর উত্তেজিত গলায় বলে, কেন আসবেন না? আমরা কি পাগল? আমরা কি রাক্ষস, ডাকাত, পাজি? তুমি তাহলে আছো কি করে? সুসীমা অন্য পথে যায়। এখন তো তোমার বাপি এসে গেছেন, আমার কি ভাবনা? তা হোক, তুমি যাবে না বললেই হলো। আমি বুঝি তোমাদের বাড়ি চিরকাল থাকতে এসেছি? এসেছই তো, চিরকাল থাকবে তুমি। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা চ্যাটার্জি সাহেব এতক্ষণে কথা বলেন। শিশুর মুখে ভগবান কথা কন। সুসীমা মুখ তুলে তাকায়, ছোট একটু হাসির সঙ্গে বলে, যাদের ভগবান আছেন তাদের কাছে বলেন হয়তো, সকলের কাছে নয়। ভগবান সকলের কাছেই আছেন, শুধু এক এক সময় লুকিয়ে পড়েন। সাগর চেঁচিয়ে ওঠে, বাপি, তুমি আন্টিকে চেনো? আন্টি তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, তুমি কাল চিনিয়ে দিলে না? ও, সাগর নিশ্চিন্ত গলায় বলে, আমি ভাবলাম তোমার চেনা। আন্টি, আজ তুমি পুডিং করবে? ছেলেটার এটা প্রিয় খাদ্য। সুসীমার মনে পড়ে, দুদিন আগে থেকে এটার বায়না করেছে সাগর। মনের মধ্যেটা মুচড়ে ওঠে, আস্তে বলে, করব বাবু। আর ঝাল না দিয়ে চপ, হ্যাঁ, আর খেজুরের চাটনি, আর মুরগির। বাহ, তোমার যে ফিরিস্তি বেড়েই যাচ্ছে, এত সব করে কখন যাব আমি? আবার যাবার কথা? হঠাৎ সাগর অনেকদিন পরে নিজ মূর্তি ধরে, বলছি না যাবে না? গেলে আমি তোমার গলা কেটে দেব, চুল ছেড়ে দেব, পা ভেঙে দেব। সুসীমা হেসে উঠে বলে, তা তাই করো, আমি তো তাহলে বেঁচে যাই। এরপর আর তেজ রাখতে পারে না বেচারা, মাটিতে আষ্টে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। তুমি যাবে না, তুমি যাবে না, তুমি গেলে আমি বনে চলে যাব, আমি মরে যাব। হিস্টেরিয়াগ্রস্তের মতো শিশুর এই কান্নাটা ভীতিকর। অগত্যাই সুসীমাকে বলতে হয়, আচ্ছা যাব না। শান্তনু এ দৃশ্যের দর্শক হয়ে দাঁড়িয়েছিল। এখন শান্তনু আসতে বলে, এখন কি হতে পারে না বন্দনা? সুসীমা চাপা গলায় বলে, পাগলামি করবেন না। কিন্তু এবারে সবাই বুঝি পাগল। সুরেশবাবু একরাশ মাছ নিয়ে এসে হাজির করেন। মা, আজ তোমার কাজ বাড়িয়ে দিলাম। তোমার সেই স্পেশাল রান্নাগুলো সাহেবকে না খাওয়ালে তো চলবে না। তার মানে আমাদেরও বেশ একটা ভালো ভোজ হবে। সুসীমাকে এই সরল অবধ লোকটার মুখের উপর বলে দেবে, ওসব আশা ছাড়ুন, আমি আজই চলে যাব। সুসীমাকে সেদিন থেকে যেতে হয়। তারপর দিন, তারও পর দিন। এক হতভাগ্য জীবন বিধ্বস্ত পুরুষ যদি খেতে বসে পরিতৃপ্তির মুখ নিয়ে বলে, জীবনে এসবের স্বাদ ভুলে গিয়েছিলাম, এবং তার ছেলের আন্টির অসতর্ক মুহূর্তে বলে, এত ঝড় বয়ে গেল জীবনে, তবু হাতটা ঠিক তেমনই কি করে রেখেছ বন্দনা? মাঝে মাঝে মনে হচ্ছে বুঝি ডিব্রুগড়েই রয়েছি, তুমি রান্না করছো, যত্ন করে খাওয়াচ্ছ, স্বপ্নের মতো লাগছে। তাহলে কি মনে হয় না, কি এসে যায় আর দু একটা দিনে, যদি এক অনুতপ্ত পুরুষ অহরহ ভিক্ষুকের দৃষ্টিতে তাকিয়ে থাকে ক্ষমার আশায়, তাহলে মেয়ে মন মমতায় কোমল, ক্ষমায় স্নিগ্ধ না হয়ে পারে? কিন্তু শুধুই কি তাই? নিজের দিক থেকেই কি কিছু নেই? শান্তনুর জন্যে বন্দনার যে এখনো এতখানি ভালোবাসার প্রাণ মজুদ ছিল, তা কি বন্দনা কোনোদিন নিজেই জানত? বন্দনার সেই প্রাণটা হঠাৎ খুব একটা কষ্টে মুচড়ে মুচড়ে ওঠে, যখন দেখে শান্তনুর চোখে আশা আর বিশ্বাসের আভা।
শান্তনুর মুখে প্রত্যাশার দীপ্তি। সেই দীপ্তি যেন স্থির বিদ্যুতের ঔজ্জ্বল্য নিয়ে তাকিয়ে থাকে যখন বন্দনা সুরেশ ঘোষকে স্নেহের তিরস্কার করে, বেআন্দাজি বেশি বাজার করার জন্যে, করুণীকে বাসন ভালো করে না মাজার জন্যে, ধোবাকে স্ত্রী ভালো না করার জন্যে, আর সাগরকে দুধ ফেলার জন্যে, ভাত খেতে দুষ্টুমির জন্যে, রোদে ঘোরার জন্যে, সময় পড়তে না বসার জন্যে। 6 মাসে তুমি ওর এতটা ইমপ্রুভমেন্ট করেছ বন্দনা, অবিশ্বাস্য। বন্দনা বলে, অবিশ্বাস্য কিছু না, পড়ার বয়সটা হয়ে এসেছিল, ওটা যে কারো হাতেই হতে পারত। তোমার স্বচ্ছন্দ সংসার পরিচালনা দেখলে বিশ্বাসই হয় না 6 মাস আগেও তুমি এখানে ছিলে না। বন্দনা বলে, কত অবিশ্বাস্য জিনিসই বিশ্বাস করতে হয়, এটা তো তুচ্ছ। সাগর তোমার কি ভক্ত তা তুমি হয়তো নিজেও বুঝতে পারো না বন্দনা। নিজে তো অনেক কিছুই বুঝি না, নিজেকেই না। না হলে তোমার সংসার তরুণীর হাল ধরে বসে আছি, তোমার জন্য সযত্নে রান্নাবান্না করছি, তোমার ছেলেটাকে ছেড়ে যেতে হবে ভেবে যন্ত্রণায় মরছি। শান্তনু ব্যাকুল হয়। শান্তনুর হাত চেপে ধরে বলে, ছেড়ে যাওয়ার কথাটা ছেড়ে দাও না বন্দনা। ছেড়ে দেব? বন্দনার কণ্ঠে তীব্রতা নয়, তীক্ষ্ণতা নয়, অদ্ভুত একটা শূন্যতা। আশান্বিত পুরুষ মন বলে ওঠে, তাহলে পাথর গলেছে। বলে, বন্দনা, আমার ভেতরে সবটাই তো তুমি দেখতে পাও, দেখতে তো পাচ্ছ, সেখানে কি দাহ, কি যন্ত্রণা। শুধু যদি তুমি ছেলের গভর্নেন্সকে বিয়ে করা কিছু আশ্চর্যের ব্যাপার নয়, জগতে কোনো ব্যাপারই আশ্চর্যের নয় শান্তনু, কারণ মানুষের মতো আশ্চর্য প্রাণী আর নেই। অনেক সাবধানতা। তবু সাগর একসময় চমকে উঠে বলে, বাপি, তুমি আন্টিকে বন্দনা বন্দনা বলে ডাকো কেন? শান্তনুর আগে বন্দনাই উত্তরটা দেয়, তার মানে তোমার বাপি আমায় জানিয়ে দিচ্ছেন তোমার সব খোলা, কিছুই বন্ধ না। সাগর এখন ধরে নিয়েছে চলে যাব বলাটা সাগরের আন্টির দুষ্টুমি। সাগর তাই বাপির কাছে বায়না ধরে 3 জনে মিলে বেড়াতে যেতে, 3 জনে এক টেবিলে খেতে। সাগরের উদ্দাম ভালোবাসার কাছে হার স্বীকার করতেই হয় মাঝে মাঝে। 3 জনে একসঙ্গে বেরোনো হয়, অথবা 4 জনে। পরেশও বন্দনার হাতে যাতে উঠেছে। গাড়ি করে অনেক দূরে চলে যায় ওরা। এক মুখর শিশু আর 2 স্তব্ধ নরনারী। শিশু স্তব্ধতা ধরতে পারে না, সে আপন আনন্দে বিভোর। কোনো দিন ওই নারীও হঠাৎ তার স্তব্ধতার খোলস পেলে মুখর হয়ে ওঠে, সাগরের সঙ্গে মাতামাতি করে। হঠাৎ অসতর্ক মুহূর্তে বলে ওঠে এক একদিন, তোমার মনে আছে ডিব্রুগড়ে সেবার আমরা। আর হঠাৎ হঠাৎ বিষণ্ণ দৃষ্টি মেলে নিঃসঙ্গ প্রকৃতির দিকে তাকিয়ে ভাবে, বিধাতার কি এসে যেত যদি এই জীবনটা সত্যি আমার নিজের হতো। এই কৃতকৃতার্থ পুরুষ, এই সমর্পিত প্রাণ শিশু, এই সুখময় সংসার, মাঝখানে আমি। ভাবতে ভাবতে হঠাৎ হেসে ওঠে, মনে মনে বলে, বন্দনা সরে পড়ো, আর নয়। ওই পুরুষ হঠাৎ কোনোদিন তার প্রাক্তন স্বামিত্বের মোহে আর নিশ্চিন্ততায় তোমায় ধ্বংস করে বসবে। বন্দনা, তোমার লোভকে ঠেকাও, মমতাকে ঠেকাও, সব যাক, সম্ভ্রম থাক। অতএব একদিন যখন সুরেশবাবু আর তার সাহেব এক গভীর গোপন পরামর্শে নিমগ্ন, তখন বন্দনা এসে দাঁড়ালো। আপনাকে তো বলাই হচ্ছে না সুরেশবাবু, সবসময় আপনি ব্যস্ত, কাগজে আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিন, আমায় তো যেতেই হচ্ছে। হ্যাঁ, তবু চলে যেতে হবে সুখশূন্য সেই স্বর্গধামে, সম্মানের স্বর্গে, সম্ভ্রমের স্বর্গে। সেই স্বর্গের টিকিট যে কিনে বসে আছে, তাকে নিভৃত করতে থাকা ধৃষ্টতা আর আসে না কারো। বন্দনা বলেছিল, ট্রেনে তুলে দিতে যাবার দরকার নেই, আমি তো একাই এসেছিলাম। সুরেশবাবু কোঁচার খুঁটে চোখ মুছে বললেন, তখন তুমি সাগরের আন্টি ছিলে না, আর এই বুড়ো ছেলেটার। তারপর সামলে নিয়ে বলেন, কিন্তু আর কোনোদিনই কি? বন্দনা হেসে উঠে বলে, সাগরের বিয়ের সময় বুড়ি আন্টি হয়ে আসব। সাগর এসব ষড়যন্ত্রের কিছুই জানে না। রুমাল উড়িয়ে উড়িয়ে বলে, টাটা টাটা আন্টি, 2 দিন পরেই চলে আসবে তোমার মাকে দেখে। জানালার ধারে বসেছিল বন্দনা, নিচে শান্তনু। শান্তনুর একটা হাত জানালার উপর রাখা। বন্দনা হাতটার উপর একটা চাপ দিয়ে আসতে বলে, গাড়ি নড়ে উঠেছে, সরে যাও। বন্দনা, ভেবে দেখবার জন্য কোনো আশাই কি অবশিষ্ট রাখা যায় না? বন্দনা আরো একটু চাপ দিয়ে হাতটা তুলে নিয়ে বলে, পাগল। গাড়ি গতি নেয়। পরিচিত মুখগুলি সরে সরে হারিয়ে যায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকগুলো কিছুক্ষণ হতাশ দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে আস্তে ফিরতি মুখে হাঁটতে থাকে, মাথা নিচু করে।
আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। অবশ্যই বই পড়ুন এবং বইয়ের সঙ্গে থাকুন। টাটা।